আজকে আমরা সেমিনারটা নিব হচ্ছে আইবিএমবি এর ওভারঅল হচ্ছে কোর্স। আই মিন হচ্ছে পুরো আইবি এর এমবিএটা করতে আপনার হচ্ছে কি পরিমাণ সময় লাগবে, এজ ওয়েল এজ হচ্ছে আইবি এর একদম যে কোনো ধরনের ইনফরমেশন এখান থেকে শুরু করে আসলে নেক্সট 3 মান্থে কি কি প্রিপারেশন নেবেন। কারণ আমরা জানি যে পরীক্ষাটা আসলে যদি এখন চিন্তা করেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার হাতে 3 মাসের মতো সময় আছে। এক্সামটা মোস্ট প্রবাবলি জানুয়ারিতে চলে যেতে পারে, ওর্স্ট কেস সিনারিওতে ডিসেম্বরের লাস্টেও হইতে পারে। তো আমরা ওভারঅল হচ্ছে আইবি এর এমবিএ এর প্রিপারেশন, তারপর আইবি এর এমবিএ এর জন্য ফিনিশিং প্রিপারেশন, মানে একটা আছে হচ্ছে নর্মাল প্রিপারেশন আর একটা হচ্ছে আপনার লাস্ট 3 মান্থের প্রিপারেশন। এর পাশাপাশি হচ্ছে যে আপনি কোন ধরনের এমবিএ এর জন্য এলিজেবল, এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের আজকের সেশন। তো আমাদের স্পেসিফিক স্লাইডে যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা ওই স্লাইড বাই স্লাইড হচ্ছে আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন নিব। এরপরে যদি আপনাদের আরো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলোর অ্যান্সার আমরা হচ্ছে সেমিনার শেষ দিকে নিব। তো আমরা প্রথমে একটু দেখে নেই যে আইবিএ তে আসলে কয় ধরনের এমবিএ আছে। তো ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে আসলে 2 ধরনের এমবিএ আছে। আমরা আপাতত অন্য কোনো ইউনিভার্সিটির আইবিএ নিয়ে কথা বলবো না। তো একটাকে এমবিএ কে বলে হচ্ছে আইবি এমবিএ রেগুলার, মানে সেটাকে রেগুলার কথাটা আর বলে না, মানে জাস্ট আইবি এমবিএই বলে। তো আইবি এমবিএ বলাটা মানেই ধরে নেওয়া হয় যে আইবি এমবিএ রেগুলার এমবিএটাকেই মিন করতেছে। আর আরেকটা এমবিএ আছে সেটাকে বলে হচ্ছে আইবি এক্সিকিউটিভ এমবিএ। তো এই এক্সিকিউটিভ এমবিএ হচ্ছে সবাই দিতে পারে না, এর জন্য হচ্ছে মিনিমাম 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স লাগবে আফটার 5 ইয়ার্স। তো 5 বছরের, মানে সরি, আফটার গ্রাজুয়েশনের পরে আপনার হচ্ছে 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার তো পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স আছে, অনার্স করার সময় ছিল, ওইগুলো কাউন্ট হয় না। সো এক্সিকিউটিভ এমবিএ এর জন্য ডেফিনেটলি আপনার হচ্ছে 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স লাগবে। তো আমরা আপাতত এক্সিকিউটিভ এমবিএ নিয়েও কথা বলবো না, কারণ আপনাদের যারা এখানে রেজিস্ট্রেশন করছেন সবাই হচ্ছে রেগুলার এমবিএ এর কথা চিন্তা করেই করছেন। এবং আমরা যে ফর্ম দিচ্ছি সেখানে জব এক্সপিরিয়েন্সের কথাও ছিল না। তারপরেও কারো যদি 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স থাকে এবং এক্সিকিউটিভ এমবিএ নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আহ, তিনি হচ্ছে আমাকে আলাদাভাবে হচ্ছে নক দিয়েন, অথবা আমাদের আলাদা একটা গ্রুপ আছে, এই গ্রুপ এক্সিকিউটিভ এমবিএ এর জন্য, সেই গ্রুপটাতে অ্যাড হয়ে নিবেন। তো আমরা রেগুলার এমবিএটাকে, এই যে একটা এমবিএ আমরা আপাতত হচ্ছে রেগুলার এমবিএ নিয়ে কথা বলতেছি, এই একটা এমবিএ হচ্ছে আবার দুইটা ভাগে স্প্লিটেড। দুইটা ভাগে কিভাবে স্প্লিটেড সেটা হচ্ছে ফুল টাইম এন্ড পার্ট টাইম। আমরা জানি যে আমরা যখন অনার্স করি তখন আমরা ক্লাস কখন করি, জেনারেলি সকালে দুপুরে সন্ধ্যার আগে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যায়। সো এই রেগুলার এমবিএটা কাদের জন্য, ধরেন হচ্ছে রেগুলার এমবিএর ফুল টাইমটা কাদের জন্য, ধরেন আপনি গ্রাজুয়েশন শেষ করছেন কিন্তু আপনি আপাতত জব করবেন না, আপনার ইচ্ছা হচ্ছে যে না আমি আগে 2 বছরে হচ্ছে এমবিএটা শেষ করি, এরপর আমি জবের জন্য চেষ্টা করব। তাদের জন্য হচ্ছে আসলে ফুল টাইম এমবিএ, মানে ফুল টাইম আইবি এর এমবিএ। আর যারা আছে যে হচ্ছে মাত্র জবে জয়েন করে ফেলছেন কিন্তু 5 বছরের জব এক্সপিরিয়েন্স হয় নাই, তারা তো আইবি এর এক্সিকিউটিভ এমবিএ দিতে পারবেন না। তো তাদের জন্য হচ্ছে আসলে পার্ট টাইম এমবিএ। সো এই পার্ট টাইম এমবিএটা হচ্ছে এই একটা এমবিএ এর আন্ডারে, মানে রেগুলার এমবিএ এর আন্ডারে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। তার মানে আপনি যদি বলেন যে আইবি এর এমবিএ কয় ধরনের, আইবি এর এমবিএ বেসিক্যালি 2 ধরনের। অনেকে বলে 3 ধরনের, আসলে 3 ধরনের না, কারণ এটার মধ্যেই হচ্ছে দুইটা পার্ট। আইবি এর এমবিএ রেগুলার যেটা, এটার মধ্যেই হচ্ছে ফুল টাইম এন্ড পার্ট টাইম। কারণ এই পরীক্ষাটা একটা পরীক্ষাই হবে, আপনি অ্যাপ্লাই করার সময় হয় ফুল টাইম সিলেক্ট করবেন অথবা পার্ট টাইম সিলেক্ট করবেন, মানে এক কুইশনেই পরীক্ষা হবে, একই দিনে পরীক্ষা হবে। সো এটা এক প্রোগ্রামের আন্ডার, একই প্রোগ্রাম অফিস, একই হচ্ছে আপনার কি বলে ডিরেক্টর, একই হচ্ছে আপনার কোর্স চেয়ারম্যান, মানে আইবিআরএম এর যে চেয়ারম্যান ওনার হচ্ছে আন্ডারে এই দুইটা কোর্সেই, মানে হচ্ছে ফুল টাইম এন্ড পার্ট টাইম। তো এই আইবিআর এমবিএ রেগুলার এমবিএ তে আপনার কোর্স হচ্ছে টোটাল 20টা। ফুল টাইমে হচ্ছে আপনার প্রতি সেমিস্টারে 5টা করে কোর্স নিতে হয়, তাহলে হচ্ছে আপনি 4 সেমিস্টারে 20টা কোর্স কমপ্লিট করতে পারবেন। এবং 4 সেমিস্টারে যেহেতু 20টা কোর্স করতে পারেন, এই কারণে ফুল টাইমের ক্ষেত্রে আপনার সময় লাগবে হচ্ছে 2 ইয়ার্স। এরপর আপনাকে একটা ইন্টার্নশিপ করতে হয়, বাট ইন্টার্নশিপের আসলে ওই রকম মানে পাশ করার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য ইম্পর্টেন্স আছে, বাট আসলে আইবিআর এমবিএ তে থেকে এমবিএ করার পরে এই ইন্টার্নশিপ পিরিয়ডেই হচ্ছে অনেকের জব হয়ে যায়। সো এই জবটাতেই জবের হচ্ছে 4 মাসকে আপনি ইন্টার্নশিপ বা 3 মাসকে আপনি ইন্টার্নশিপ পিরিয়ড দেখে তারপর আপনি ইন্টার্নশিপ হিসেবে কমপ্লিট করে নিতে পারবেন। পার্ট টাইমের ক্ষেত্রে যেটা হয়, পার্ট টাইমে আপনার কোর্স সেম 20টা কোর্সে, কিন্তু পার্ট টাইমে একটা সেমিস্টারে আপনি 3টা কোর্স নিতে পারবেন। তো সেই হিসাবে আপনার মিনিমাম
60টার মতো সেমিস্টার লাগবে। তো 60টার মতো সেমিস্টার 21টা কোর্স, 21টা তো ঠিক 20টা, সো আপনার হচ্ছে 7 সেমিস্টার, হুইচ ইজ 3.5 ইয়ার্স। সো আপনি যদি হচ্ছে এই রেগুলার এমবিএটাই ফুল টাইমে করেন তাহলে আপনার সময় লাগতেছে হচ্ছে 2 বছর। আর রেগুলার এমবিএটাই যদি আপনি পার্ট টাইমে করেন তাহলে আপনার সময় লাগতেছে হচ্ছে 3.5 বছর। আর যাদের 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স আছে আফটার গ্রাজুয়েশন, তারা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ করতে পারেন। এক্সিকিউটিভ এমবিএ হচ্ছে 12টা কোর্স। 12টা কোর্সে আপনার হচ্ছে মোটামুটি প্রতি সেমিস্টারে হচ্ছে 4টা করে কোর্স, 3 সেমিস্টারে শেষ, মানে হচ্ছে 1.5 ইয়ার্স। সো সবচেয়ে কম সময়ে এমবিএ করা যায় হচ্ছে আইবিএ থেকে, সেটা হচ্ছে আইবিএ এক্সিকিউটিভ এমবিএ। বাট তাদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে 5 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স। আর রেগুলার এমবিএ তে যারা অনার্স কমপ্লিট করছেন তারাই হচ্ছে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তারা কমপক্ষে আপনার 2 বছরে শেষ করতে পারবেন। এরপরে যদি আপনি সম্ভব হয়, যদি আপনি জবে জয়েন করে ফেলেন তাহলে আপনি হচ্ছে পার্ট টাইমে সুইচ করতে পারবেন। সুইচিং বিষয়টা কি সেটা একটু বলে নেই। ধরেন আপনি ফুল টাইমে আইবিএ তে ঢুকছেন, ঢোকার পর একটা সেমিস্টার কমপ্লিট হয়েছে, সো একটা সেমিস্টার আপনি হচ্ছে 5টা কোর্স করছেন। কোর্স করার পরেই দেখা গেছে আপনার একটা জব হয়ে গেছে। সো এখন আপনার এই জব করবেন নাকি এমবিএ করবেন এরকম একটা দোটানায় পড়ে যেতে পারেন। সো আপনি কিন্তু জব স্যাক্রিফাইসও করতে চান না, আবার হচ্ছে এমবিএও স্যাক্রিফাইস করতে চান না। তো আপনি এই ফুল টাইম থেকে পার্ট টাইমে সুইচ করে ফেলতে পারবেন, কিন্তু এই সুইচিংটা সেমিস্টারের মাঝামাঝি হবে না, একদম সেমিস্টারের শুরুতে। তার মানে আপনার এক সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরে সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার আগে আপনাকে সুইচ করে নিতে হবে। কারণ এবং এই সুইচিং এর জন্য আপনাকে প্রপার ডকুমেন্টস শো করতে হবে। কি ডকুমেন্টস? যে আপনার হচ্ছে জব হয়েছে এই কারণে আপনি হচ্ছে পার্ট টাইমে সুইচ করতে চান। আগে পার্ট টাইম থেকে ফুল টাইমেও সুইচ করা যেত, এখন হচ্ছে পার্ট টাইম থেকে ফুল টাইমে সুইচ করা চাই না। এইবার আসেন হচ্ছে একটু কস্টিং নিয়ে কথা বলি। কস্টিং এর ক্ষেত্রে হচ্ছে ফুল টাইমে আপনার 2 বছরে কস্টিং হবে হচ্ছে আপনার 1,20,000 টাকার মতো। আর পার্ট টাইমে হচ্ছে আপনার 1,70,000 টাকার মতো। এখন আপনার কোয়েশ্চেন জাগে যে দুইটাই যেহেতু আইবিএর এমবিএর একই প্রোগ্রাম, তাহলে পার্ট টাইমে কেন বেশি লাগতেছে? কারণ হচ্ছে এখানে এই টাকার মধ্যে সেমিস্টার ফি আছে, প্লাস হচ্ছে আপনার একটা কম্পিউটার ল্যাব ফি বা এরকম অনেকগুলো ফি আছে। সো ফুল টাইম এমবিএ যেহেতু 2 বছরে, সো 2 বছরে আসলে আপনি হচ্ছে 4টা সেমিস্টারের জন্য টাকা দিতেছেন। কিন্তু পার্ট টাইমে আপনার হচ্ছে যেহেতু প্রায় 3.5 বছর লাগবে, সো আপনার কিন্তু সেমিস্টার এখানে বেড়ে যাবে। তো যেহেতু সেমিস্টারটা বেড়ে যাবে, প্রতি এক্সট্রা সেমিস্টারের জন্য আপনাকে আলাদা ফি দিতে হবে, ল্যাব ফি দিতে হবে, এরকম আরো কিছু ফি আছে যেগুলো অ্যাড হবে। এই কারণে পার্ট টাইম এমবিএ তে আপনার 1,70,000 টাকার মতো লাগবে। এই স্লাইড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? এই স্লাইড। আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, শিওর। যে পার্ট টাইমে তাহলে টোটাল কতগুলা সেমিস্টার, মানে পার্ট টাইম থেকে সেমিস্টার হিসেবে কয়টা ভাগ করছে? মানে পার্ট টাইমের পার্ট সেমিস্টারটা টাইম। এরকম যে আপনি ধরেন প্রথম সেমিস্টারে 3টা কোর্স করবেন, দ্বিতীয় সেমিস্টারে 3টা, তৃতীয় সেমিস্টারে ধরেন 3টা, চতুর্থ সেমিস্টারে 3টা। তার মানে হচ্ছে মোট কথা আপনার এই যে এখানে 20টা কোর্স করতে যে সেমিস্টার লাগে। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি জি জি। মানে একটা সেমিস্টারে তার আপনি মানে হচ্ছে কোন একটা 3টা করে কোর্স। সেমিস্টারে কোর্স একটু বাড়ায় নেওয়ার বা কমায় নেওয়ার এইটা সিস্টেম আছে? এইটা শুধু লাস্ট সেমিস্টারে দেয়। যেমন ধরেন হচ্ছে আপনার যদি 5টা সেমিস্টার হয়, 5টা সেমিস্টারে হচ্ছে সরি 5টা সেমিস্টারে ধরেন হচ্ছে আপনি 14টা কোর্স করছেন, মানে এই 3টার জায়গায় আবার অনেকে 2টাও নেয়, অনেক সময় 2টা নেওয়া যায় শেষে এসে। তো 3টা 3টা, তারপর ধরেন 3, তারপর ধরেন হচ্ছে 2, তারপর ধরেন হচ্ছে আপনি 3, এরকম নিচ্ছেন। তো আপনার ধরেন 3 4 12 14, তারপর ধরেন হচ্ছে আর 2, 16টার মতো হয়েছে কোনো একভাবে। তো লাস্টে যখন 4টা বাকি আছে, এই সময় আপনি আইবিএ কে অ্যাপ্লাই করলে আইবিএ অনেক সময় কনসিডার করে যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু ফিনিশিং এ আসলে ফিনিশিং এর কোর্সগুলো একটু কঠিন হওয়াতে প্রেশারটা একটু বেশি থাকে। প্লাস যেহেতু হচ্ছে এটা পার্ট টাইম, আপনি হচ্ছে অফিসের পরে এসে ক্লাস করবেন। তো 3টা কোর্স যদি থাকে আপনাকে 3 দিন অফিসের পরে আসতে হবে। যদি ধরেন 2টা কোর্স থাকে আপনাকে 2 দিন অফিসের পরে আসতে হবে। 4 কোর্স থাকা মানে হচ্ছে আপনি উইকলি 4 দিন অফিসের পরে এসে এমবিএ তে ক্লাস করবেন। বুঝতে পারছেন? সো এটা একটু টাফ হয়ে যায় তখন। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। শিওর শিওর। এই যে আইবিএ রেগুলার যেটা আর এক্সিকিউটিভ এমবিএ, এই দুটার মান কি সমান? এইটার মধ্যে হচ্ছে আসলে এক্সিকিউটিভ এমবিএ একটু বোঝার চেষ্টা করেন। এখানে মানের তুলনায় বিষয়টা আসবে হচ্ছে দুইটার হচ্ছে আসলে কাজ কি, মানে দুইটা ভিন্ন ভিন্ন কাজে। আমি বলবো যে হচ্ছে মানে দুইটাই দরকার। মানে ভিন্ন ভিন্ন কাজটা কি একটু বলি। যেমন ধরেন আচ্ছা, হচ্ছে আমি একটু স্পেসিফিক ভাবে কোশ্চেনটা করি। সেটা হচ্ছে আমরা জব সার্কুলারে অনেক সময় দেখি যে
এমবিএ ডিগ্রিটা চায় যে এমবিএ করা থাকতে হবে। হুম। তো সেই ক্ষেত্রে কেউ যদি এক্সিকিউটিভ এমবিএ করে তাহলে ওটা কি এমবিএ এর সমমান ধরা হয়? হ্যাঁ, এটা ছিল আমার প্রশ্ন। রাইট রাইট। আমি আপনার কাছে এটা বুঝতে পারতেছি আপনি যেটা বলতে যাচ্ছেন, কিন্তু এখানে আমার সেটা একটু অন্যরকম। সেটা কি, সেটা হচ্ছে যে আসলে এই আপনার এখানে যেহেতু অলমোস্ট মিড লেভেলে, আপনি আগে বোঝার চেষ্টা করেন, এক্সিকিউটিভ এমবিএ যেহেতু অলমোস্ট মিড লেভেলের এমপ্লয়ীদের জন্য, কারণ অনেকেরই দেখবেন 10 বছরের এক্সপিরিয়েন্স, তারা আইবিএর এক্সিকিউটিভ এমবিএ করতেছে। সো ওনাদের আসলে হচ্ছে জবে ঢুকে গেছিল এমবিএ ছাড়া, তো এখন তাদের প্রমোশন দরকার বা জব সেক্টরে প্রমোশন দরকার, বা ধরেন তার সুইচিং দরকার, এই জন্য সে এমবিএ করতেছে, বুঝতে পারছেন? আর রেগুলার এমবিএটা জেনারেলি কারা করে, জেনারেলি করে হচ্ছে ধরেন আসলে তার জবে সে ঢুকতে পারতেছিল না, অথবা ধরেন হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতেছে না, কোনো জব পাচ্ছে না, তার জন্য মনে হচ্ছে না আমি আইবিএর এমবিএ করি, তারপরে আমি হচ্ছে জবে ট্রেড করবো। তার মানে এটা অনেকটা ফ্রেশার্স এর জন্য, বুঝতে পারছেন আমার আ- কথাটা? আচ্ছা, জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর এইটা হচ্ছে ধরেন আপনার হচ্ছে রানিং এক্সিকিউটিভদের জন্য, যাদের হচ্ছে এখন একটা প্রমোশন দরকার অথবা হচ্ছে ইয়া দরকার। আচ্ছা, চ্যাট বক্সে যিনি দিছেন, পার্ট টাইম অর ফুল টাইমে রিটেন কাট মার্কস ডিফারেন্সিয়েট করে। হ্যাঁ, ডিফারেন্সিয়েট কিছুটা করে, কারণ হচ্ছে আসলে ফুল টাইমে যতজন অ্যাপ্লাই করে, পার্ট টাইমে যতজন অ্যাপ্লাই করে, আমরা আস্তে আস্তে আসবো, পুরোটাতেই আসবো, এখানে একটু ডিফারেন্সিয়েট করে। হ্যাঁ, একজন হ্যান্ড রেট করছেন, আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপাতত এই স্লাইডে যা যা আছে স্লাইড নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। এরপরে স্পেসিফিক কোয়েশ্চেন স্পেসিফিক স্লাইডে করবেন। এরপরে যদি কোনো কিছু মিস যায়, ওটা আমরা সবার লাস্টে নিব। এই স্লাইড নিয়ে কোনো কোয়েশ্চেন আছে যে হ্যান্ড রেজ করছিলেন? হ্যাঁ, রেগুলার এমবিএ তে টাইপটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় সিলেক্ট করে দিবেন। ভেরি গুড কোয়েশ্চেন। যেমন ধরেন সার্কুলার আসবে, সার্কুলার আসলে যখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনাকে ক্লিক করতে হয় যে ফুল টাইম অর পার্ট টাইম, বুঝতে পারছেন? এটা ক্লিক করে তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে। ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডটাতে যাই। যেহেতু আমাদের এটা পুরোপুরি রেগুলার এমবিএরই হচ্ছে তো আমরা হচ্ছে রেগুলার এমবিএরই হচ্ছে ডিটেলস কথা বলবো। আপনাদের যদি এক্সিকিউটিভ এমবিএ নিয়ে স্পেসিফিক কোশ্চেন থাকে, ওইটা আমরা তাহলে অন্য একটা ক্লাসে, অথবা আপনি আমাকে অন্য একটা ইয়াতে নক দেন, আমি ওইখানে আপনাকে একটা লিংক দিয়ে দিব। তো এই যে আইবিএর এমবিএর যে রেগুলার এমবিএর যে ইলিজিবিলিটি, মানে আপনি এলিজেবল কিনা, পরীক্ষা দিতে পারবেন কিনা, সেটার জন্য আপনাকে কি দেখতে হবে? প্রথমত হচ্ছে আপনার 4 ইয়ার্স এর একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং আপনার সিজিপিএ থাকতে হবে হচ্ছে মিনিমাম 2.50 আউট অফ 4। সো গ্রেটার দেন 2.50 না, মানে মিনিমাম, মানে হচ্ছে আপনি 2.50 হইলেও হবে। সো এটা যদি কারো মানে ক্লাসে থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস। সো এটা ক্লাসে আসলে কারোরই রেজাল্ট নাই, মোস্ট প্রবাবলি সবারই হচ্ছে আউট অফ 4। 2.5 বা তার চেয়ে বেশি থাকলে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। অনেকের দেখবেন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি না, অনেকে হচ্ছে পাস কোর্স করে বা ডিগ্রি কোর্স থাকে যেটা, হ্যাঁ। তো ডিগ্রি যাদের থাকে, মানে 3 বছরের কোর্স, এরা হচ্ছে আসলে পরীক্ষা ডিরেক্ট দিতে পারে না 3 বছরের কোর্স করে। তো ওনাদের হচ্ছে আপনার ডিগ্রি কোর্সের পরে আবার 1 বছরের মাস্টার্স করতে হয়, করার পরে সে এলিজেবল হয়। সেক্ষেত্রেও তার হচ্ছে রেজাল্ট সেম থাকে। আর আপনার এসএসসি তে হচ্ছে সিজিপিএ থাকতে হবে মিনিমাম 3.50। হোপসো যে এটা নিয়েও কারো খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর যদি এসএসসি না থেকে যদি এ লেভেলস বা ও লেভেলস থাকে, তাহলে হচ্ছে সেটা 2.00 মিনিমাম থাকতে হবে জিপিএ। এরপরে হচ্ছে আপনার কোশ্চেন জাগতে পারে যে ভাই আমার তো ওই ডিসেম্বরে গ্রাজুয়েশন শেষ হবে, বা নভেম্বরের দিকে গ্রাজুয়েশন শেষ হবে, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা, যে এই যে সামনে যেই সার্কুলারটা আসতেছে। আসলে এটার জন্য এলিজিবিলিটি হচ্ছে, সার্কুলারটা যখন আসে, আসার সময় আপনি হচ্ছে দেখবেন যে আপনার একটা সার্কুলারের লাস্ট একটা অ্যাপ্লিকেশন ডেট দেয়। এই লাস্ট অ্যাপ্লিকেশন ডেটের আপনার আগেই আপনার রেজাল্টটা পাবলিশ হইতে হবে। যদি এর আগে আপনার রেজাল্ট পাবলিশ হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন। স্পেসিফিক ডেট নিয়েও আমরা কথা বলবো। এই স্লাইডে আপাতত কোনো কোশ্চেন্স আছে কিনা কারো এলিজিবিলিটি নিয়ে, রেগুলার এমবিএ এটা। পরের স্লাইডে চলে যাই তাহলে। আচ্ছা, এখন আপনার 2টা বছরের একটু অ্যানালাইসিস করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সার্কুলারটা আপনারা কবে পাচ্ছেন, এবং সার্কুলার পাশাপাশি আপনার কয় তারিখের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটাও আমরা এখান থেকেই বলে দিতে পারবো ইনশাল্লাহ। প্রথমত আসে হচ্ছে যে লাস্ট 2022-এর ঘটনা কি ছিল, 2023-এ কি ছিল।
এবং এখান থেকে একটা প্রিডিকশন আমরা বলতে পারি। আমি কিন্তু এখান থেকে কোনো গ্যারান্টি দিচ্ছি না, ঠিক আছে? এটা ভালোভাবে শুনে রাখেন। প্রিডিকশন এক জিনিস, গ্যারান্টি আরেক জিনিস। সো কখনো আমার রেফারেন্সে বলবেন না যে আমি বলছি ওই সময় হবে বা আমি গ্যারান্টি দিছি ওই সময় হবে, এরকম কোনো কিছু কিন্তু আমরা এখান থেকে বলতেছি না। সো আসলে এটাতে একটু কেয়ারফুল থাকবেন। 2022-এ এক্সাম হয়েছিল হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। আইবিএর যে রেগুলার এমবিএ সেটার এক্সাম হয়েছিল 9 তারিখ। সার্কুলারটা আসছিল হচ্ছে নভেম্বরের 7 তারিখ। 2023-এ এক্সাম হয়েছিল হচ্ছে নভেম্বরের 24 তারিখ। সার্কুলার আসছিল হচ্ছে অক্টোবরের 22 তারিখ। সো মোটামুটি ধরে রাখতে পারেন আপনার সার্কুলার আসছে জেনারেলি জেনারেলি 32 ডেজ আগে। আমরা গত 2 বছরের অ্যানালাইসিস থেকে বলতেছি, ঠিক আছে? সো আপনি আবার বললেন না যে ভাই আপনি তো বলছেন যে 32 ডেজ আগে আসবে, এই বছর কেন হচ্ছে 25 দিন আগে আসছে, কেন 30 দিন আগে আসছে, 29 দিন আসছে। জেনারেলি সার্কুলারটা মিনিমাম 1 মাস আগে আইবিএ দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? সো আপনি ধরে রাখতে পারেন হচ্ছে +- 30 ডেজ আপনি এরকম একটা সময় সার্কুলার পাবেন। এখন গত 2 বছরের পার্সপেক্টিভে এই বছরের আমি একটু প্রিডিকশন বলে নেই। প্রিডিকশনটা থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে এটা লজিক্যাল, মানে এটা কিন্তু কোনো গ্যারান্টেড কিছু না। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আইবিএর ইউজুয়াল টাইমে পরীক্ষা নেয়। আইবিএ ইউজুয়াল টাইমে পরীক্ষা নেয় হচ্ছে নভেম্বরে সার্কুলার দেয় আর ডিসেম্বরে হচ্ছে এক্সাম নেয়, ঠিক আছে? সো নভেম্বরে সার্কুলার, ডিসেম্বরে যদি এক্সাম নেয় তাহলে এরকম হইতে পারে যে নভেম্বরের শুরুর দিকে সার্কুলার আসলো, ডিসেম্বরের শুরুতে এক্সাম, নভেম্বরের মাঝামাঝি সার্কুলার আসলো, ডিসেম্বরের মাঝামাঝিতে এক্সাম, নভেম্বরের লাস্টে সার্কুলার আসলো, ডিসেম্বরের লাস্টে সার্কুলার এক্সাম, এরকম। কিন্তু এইটা তো ইউজুয়াল টাইম। 23-এ কেন একটু আগে হইল? এটা কেন হচ্ছে ধরেন অক্টোবরে সার্কুলার আসলো, কেন হচ্ছে নভেম্বরে 24 তারিখে পরীক্ষা হয়েছে? আপনারা জেনে থাকবেন যে 2024-এর শুরুর দিকে আপনার হচ্ছে এই বছরের শুরুর দিকে 6 ডিসেম্বর, 6 জানুয়ারি অথবা 7 জানুয়ারিতে হচ্ছে ন্যাশনাল ইলেকশন ছিল। সো আসলে আইবিএ কিন্তু পরীক্ষা হওয়ার পরে একটা সার্টেন টাইম পরে হচ্ছে ভাইবা নেয়, তারপর ফাইনাল রেজাল্ট দেয়। এই কারণে হচ্ছে আইবিএ একটু পরীক্ষাটাকে 2 উইকের মতো আগায় নিছে বা 1 উইকের মতো আগায় নিছে, নিয়ে হচ্ছে পরীক্ষাটা আগে নিয়ে ভাইভাটা আগে নিয়ে তাড়াতাড়ি শেষ করে দিছে। ডিসেম্বরের 16-17 তারিখের মধ্যে হচ্ছে ক্লোজ করে দিছে, যাতে করে ইলেকশনের পরপর যেন ক্লাসটা শুরু হয় তার আগে রেজাল্টটা পাবলিশ করে দিছে। বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই পরীক্ষাটা হচ্ছে নভেম্বরে চলে আসছিল। জেনারেলি নভেম্বরে আইবিএ এক্সাম নেয় না। শুধুমাত্র এটা না, আপনি যদি 21-20 তার আগের দিকেও যান, আইবিএ হচ্ছে জেনারেলি নভেম্বরে পরীক্ষা নেয় না, পরীক্ষাটা নেয় হচ্ছে ডিসেম্বরের শুরুর দিকে। এখন 24-এর ক্ষেত্রে কি হইতে পারে? 24-এর ক্ষেত্রে আমার প্রিডিকশন হচ্ছে সার্কুলার আসবে হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক, এক্সাম হবে হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক। এখন আপনার এটা আমার কিন্তু প্রিডিকশন, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, আবারও বলে দিচ্ছি, হ্যাঁ? এখন আপনার কাছে কোশ্চেন জাগতে পারে যে ভাই এটা কোন লজিকে আপনি এটা বলছেন। লজিক হচ্ছে প্রথমত হচ্ছে আইবিএ তে প্রতি সেকেন্ড সেমিস্টারটা শুরু হয় হচ্ছে জুলাইয়ের দিকে, জুলাইয়ের শেষ দিকে। এবং এটা আস্তে আস্তে ধরেন হচ্ছে যখন ওই সেকেন্ড সেমিস্টার শেষ দিকে চলে আসে তখন হচ্ছে আইবিএ তে নতুন ব্যাচের অ্যাডমিশনটা নেয়। এবং ওইটার ফাইনাল পরীক্ষা শেষ হয় আগের সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টার ফাইনাল শেষ হয়, তখনই হচ্ছে নতুন ব্যাচ এবং আগের সব ব্যাচের সেমিস্টার ঠিক জানুয়ারি থেকে শুরু করে। কিন্তু এইবার হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট এবং অন্যান্য কিছু কারণে আইবিএ হচ্ছে সেমিস্টারটা 2 মাস পিছিয়ে গেছে। তো 2 মাস যেহেতু আইবিএ এর সেমিস্টার পিছিয়ে গেছে, তার মানে আইবিএ এর আসলে এই সেমিস্টারে ক্লাস শুরুই হয়েছে আজকে। মানে যেটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে জুলাইয়ের 22 তারিখের দিকে বা 20 তারিখের দিকে, সেটা শুরু হয়েছে হচ্ছে আপনার আজকে, মানে হচ্ছে 22 সেপ্টেম্বর। সো সেমিস্টার যেহেতু আজকে শুরু হয়েছে, সো আইবি এর পরীক্ষাটা একটু পিছিয়ে যেতে পারে। আবারও বলতেছি যে আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, ঠিক আছে? বাট পিছিয়ে যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আইবি এর টিচাররা মনে করলো আচ্ছা ঠিক আছে, আমরা এদের ভর্তির রেজাল্টটা দিয়ে বসায় রাখি, তারপরে ওদের ক্লাস শুরু করবো না, এরকম হইতে পারে। কিন্তু আসলে এত সময় বসায় না। পরের সেমিস্টারের ক্লাস শুরু করবে হচ্ছে আইবি এর ক্যালেন্ডার অনুযায়ী। আইবি একটা ক্যালেন্ডার ইন্টারনালি পাবলিশ করে, যেটা আমাদের কাছে আসছিল। সো এখান থেকে বলা হচ্ছে যে মার্চের 5 তারিখ ও 7 তারিখ এরকম একটা ডেটে আইবি হচ্ছে তার পরের সেমিস্টার শুরু করবে। গত বছর পরের সেমিস্টার শুরু করছিল হচ্ছে জানুয়ারির 21 তারিখ বা 22 তারিখের দিকে। সো একটু ভালো করে বুঝে নেন, প্রায় 1.5 মাস পরে হচ্ছে আইবি এইবার পরের সেমিস্টারটা শুরু করবে। সো নতুন ব্যাচের এদেরকে আইবি আসলে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিয়ে, তারপর ভর্তি নিয়ে, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি বসায় রেখে মার্চের 5 তারিখে ক্লাস শুরু করবে, বিষয়টা এরকম হওয়ার কথা না। তাহলে কি হইতে পারে? জানুয়ারির ফার্স্ট উইকে ধরেন হচ্ছে পরীক্ষা নেবে, জানুয়ারির
ফোর্থ উইকের দিকে, থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে ধরেন হচ্ছে ভাইবা নিয়ে রেজাল্ট দিয়ে দিবে। ফেব্রুয়ারিতে 2টা উইকের মতো সময় দিবে হচ্ছে ভর্তি হইতে। ভর্তি হওয়ার পরে ধরেন হচ্ছে মার্চের 5 তারিখে 5 তারিখের দিকে তাদের ক্লাস শুরু করবে, এবং পরের ব্যাচেরও ক্লাস শুরু হবে, মানে আগের ব্যাচেরও পরের সেমিস্টারে ক্লাস শুরু হবে। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন নাকি পাঠান? এই স্লাইডে কোনো কোশ্চেন আছে এই স্লাইড আচ্ছা, নিয়ে? তাহলে কি আমার একটা প্রশ্ন হ্যাঁ, ছিল। শিওর। তাহলে আমাদের এক্সামটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে, মানে এই সার্কুলারটা আসতে পারে ডিসেম্বরের ফার্স্ট উইকে। আর আমাদের অ্যাডমিশন টেস্ট হবে জানুয়ারির ফার্স্ট উইকে। হ্যাঁ, মানে এটা আমার অ্যাজাম্পশন, গ্যারান্টি না আচ্ছা কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, এরপর একজন করছে রেগুলার এমবিএ তে সুইচ করার পার্টটা কাইন্ডলি আরেকবার ক্লিয়ার করলে বোঝা যায় পার্ট টাইম থেকে ফুল টাইমে সুইচ করা পসিবল না। পসিবল, হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকম, যেমন ধরেন হচ্ছে আপনি এখন জব করতেছেন, এই মোমেন্টে আপনি আসলে ফুল টাইমে যদি অ্যাপ্লাইও করেন, তাহলে অ্যাপ্লাই করা মানে হচ্ছে কিন্তু আপনি চাকরি ছেড়ে দিয়ে একদম ফুল টাইমে হচ্ছে আপনি কি বলেন এমবিএ করতে চান, বিষয়টা এরকম, তার মানে আপনি ফুল টাইমে জয়েন করছেন। অথবা ধরেন হচ্ছে আপনি চাকরির পাশাপাশি হচ্ছে এমবিএ করতে চান, আপনি পার্ট টাইমে জয়েন করছেন। সো ফুল টাইমে জয়েন করার পরে ধরেন 1 সেমিস্টার পরে আপনার জব হয়ে গেছে। সো হয়ে গেলে আপনার এখন কি করতে হবে, চাকরিতেও করতে হবে। এখন রেগুলার এমবিএ তে যে আপনার ফুল টাইমে তো ধরেন আপনি আসলে দিনের বেলা ক্লাস করতে হয়, তো চাকরির পাশাপাশি তো আপনি ফুল টাইমে করতে পারবেন না। তখন আপনি বলবে আপনি একটা আহ, কি বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি সহ আপনি আইবিএ তে একটা অ্যাপ্লাই করতে হবে যে আমি হচ্ছে চাকরিতে জয়েন করছি। সো আমি এই এত তারিখ থেকে জয়েন করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন এমবিএটা ফুল টাইম থেকে পার্ট টাইমে সুইচ করতে চাই। তারপরে দেখা যাবে যে আপনার ওই 5টা কোর্স কমপ্লিট, এখন বাকি কোর্সগুলো আপনাকে পার্ট টাইমে করতে দিবে। বুঝতে পারছেন যার কোয়েশ্চেন ছিল? কিন্তু পার্ট টাইম থেকে সুইচ করা যায় না। পার্ট টাইম থেকে কেন যায় না? কারণ আপনি জবে আছেন। তো জব যদি ছেড়েও দেন, জেনারেলি হচ্ছে এটা আইবিএ ডিসকারেজ করে। এরপরে হচ্ছে কেস টু কেস বেসিসে যদি আপনি বলেন, অনেক সময় হচ্ছে অ্যালাউ করে, কিন্তু এটা আপাতত বন্ধ করে রাখছে। সো অ্যালাউ করবে না, কারণ আইবিএ চাই হচ্ছে আপনি সুইচ করে অন্য জবে যান। আচ্ছা, হ্যাঁ, আরেকজন একটা কোয়েশ্চেন করছিলেন মনে হয়, হ্যান্ড রেজ করছিলেন, কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন। ঠিক আছে, তাহলে এই স্লাইডে যদি আর কোয়েশ্চেন না থাকে আমরা পরের স্লাইডে যাই। এবার আসেন যে আইবি এর এমবিএ এর যে মার্কস ডিস্ট্রিবিউশন, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম, আমরা রেগুলার এমবিএটা নিয়ে কথা বলতেছি। সো এখানে আসলে 2টা পার্টে পরীক্ষা হয়, মেইনলি হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। সো এমসিকিউতে হচ্ছে 70 মার্কস যদি থাকে, যদি 70 মার্কস থাকে তাহলে রিটেনে হচ্ছে 30। কারণ এটা আপনার অনেক আগের যদি কোয়েশ্চেন দেখেন, 2-3 বছর আগে, 4 বছর আগেও দেখা গেছে যে আইবিএতে এমসিকিউতে 75 মার্কস ছিল, তারপর রিটেনে ছিল হচ্ছে 25। সো এখানে যদি 75 থাকে তাহলে রিটেনে থাকবে হচ্ছে 25, কিন্তু গত 2-3টা ইনটেকে দেখা গেছে যে এমসিকিউতে আসলে 75 না দিয়ে 70 দিচ্ছে। সো 70ও দিতে পারে, 75ও দিতে পারে। যদি 70 দেয় তাহলে এমসিকিউতে 70, রিটেনে 30। আর যদি এমসিকিউতে 75 দেয় তাহলে রিটেনে দিবে হচ্ছে 25। এখন এমসিকিউ যদি 70 হয় তাহলে ম্যাথ বা ইংলিশের যে কোনো একটাতে দিবে হচ্ছে 25 মার্কস, আরেকটাকে দিবে হচ্ছে 30, আরেকটা হচ্ছে 15। অথবা ধরেন হচ্ছে ম্যাথে 30, ইংলিশে হচ্ছে 25, আর অ্যানালিটিক্যাল হচ্ছে 15। এরকম করে একটা মার্কস ডিস্ট্রিবিউশন আপনার পরীক্ষার দিন থাকবে। সো যেই পরীক্ষাতে ধরেন হচ্ছে আপনার চ্যাট বক্সে which one will be more competitive? I mean, full-time candidates are mostly fresher. On the other hand, part-timers are mostly job holders. কিন্তু আসলে এখানে আসলে সরি, আমার এখানে এটা নিয়ে আরেকটু আগে বলা দরকার ছিল, আমি এটা বলি নাই। যাই হোক, আমরা এখানে একটু পরেই আসতেছি, দাঁড়ান। হ্যাঁ, এখান থেকে একটু বলে যাই। ফুল টাইমের ক্ষেত্রে যেটা হয়, ফুল টাইমের সিট হচ্ছে 120টা, এটা আমরা স্কিপ করে গেছিলাম। পার্ট টাইমের সিট হচ্ছে অ্যারাউন্ড 60। সো এখানে ফুল টাইমে আবার ধরেন আপনার অ্যারাউন্ড অ্যাপ্লাই করে হচ্ছে 2000+, আর পার্ট টাইমে অ্যাপ্লাই করে হচ্ছে ধরেন 1500-এর মতো। সো অ্যারাউন্ড 1500। সো দেখা গেছে যদি আপনি এভাবে চিন্তা করেন, আহ, তাহলে হচ্ছে পার্ট টাইম একটু কঠিন মনে হয়। আবার যদি আপনি এভাবে চিন্তা করেন যে যেহেতু ফ্রেশার্স, সো এদের আবার প্রিপারেশন বেশি হয়। সো এখানে প্রিপারেশন বেশি, সিট বেশি, আবার কম্পারেটিভলি আপনার অ্যাপ্লিকেশন বেশি। আবার এখানে কি, এখানে হচ্ছে ধরেন আপনার পার্ট টাইমে সিট কম, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টও কম, আবার ধরেন হচ্ছে এদের প্রিপারেশন নেয়ার কম। বুঝতে পারছেন?
মানে স্কোপ কম। ক্লিয়ার মোটামুটি? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন্স আছে এই রিলেটেড? এই রিলেটেড কোয়েশ্চেন্স আছে কারো? আই থিঙ্ক কারো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখন প্রত্যেকটা পোর্শনে আপনাকে আবার একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পাইতে হয়। জেনারেলি হচ্ছে আপনি প্রত্যেকটা সেকশনে যদি 45%-এর মতো মার্কস এনশিওর করতে পারেন, 45 থেকে 50%, তাহলে আপনি ধরেন হচ্ছে প্রত্যেকটা পোর্শনেই হচ্ছে আপনি পাশ করে যাবেন। সো এই মার্কসটা আপনাকে এনশিওর করতে হবে। তো জেনারেলি আরো আগে আইবিএতে দেখা গেছে যে আপনার 60%-এর মতো লাগতো হয়তো বা কাট মার্কস। 60% লাগতো হচ্ছে কাট মার্কস, কিন্তু যখন আসলে আছে সিট হচ্ছে ফুল টাইমে 120টা হয়ে গেছে, তখন হচ্ছে কম্পিটিশনটা একটু সহজ হয়েছে। কারণ আগে এক সময় ফুল টাইমে ছিল হচ্ছে 60, পার্ট টাইমে ছিল হচ্ছে 60। সো মোরলেস দেখা গেছে ফুল টাইমে এটা একটু কাইন্ড অফ আমার বলা বলা যায় যে তখন মার্কসটা একটু বেশি ছিল। সো এখন একটু মার্কসটা কম্পারেটিভলি কমে গেছে। সো আপনি ম্যাথে যদি ধরেন হচ্ছে 25টা কোয়েশ্চেন থাকে, আপনি যদি 12-13-র মতো পান, তাহলে হচ্ছে আপনি 12-13-র মতো পাইলেই আপনি হচ্ছে ধরেন ম্যাথে পাস করে যাবেন। যদি ধরেন হচ্ছে ইংলিশ হয়, ইংলিশের ক্ষেত্রে ধরেন আপনার যদি পরে 25 থাকে, তাহলে আপনি 12-13 পাইলেই মোটামুটি পাস। যদি 30 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 15-এর মতো তুলতে হবে। সো জেনারেলি আপনার 45%-এও হয়ে যেতে পারে, কিন্তু আপনার টার্গেট থাকবে হচ্ছে 50%। সো আপনি প্রত্যেকটা থেকে যদি 50% মার্কস এনশিওর করতে পারেন, আপনি আইবিএতে ইনশাল্লাহ টিকে যাবেন। এটা ইনক্লুডিং রিটেন। সো রিটেনেও যদি যেই মার্কস থাকবে সেটার 50% তুললেই ইনশাল্লাহ টিকে যাবে। ক্লিয়ার? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, বলেন। ভাই এখানে নেগেটিভ মার্কিং এর কি কোনো সিস্টেম আছে, বা হ্যাঁ, থাকলে সেটা সিস্টেম কিভাবে আছে, অ্যাপ্লাই এবং করে? সেটা হচ্ছে প্রতি একটা এমসিকিউতে একটা ভুলের জন্য হচ্ছে 0.25। সো ধরেন আপনার 25টা ম্যাথের মধ্যে আপনি ধরেন 15টা ম্যাথ অ্যান্সার করছেন, এর মধ্যে হচ্ছে ধরেন আপনার হয়েছে হচ্ছে 12টা, আর ধরেন আপনি 10টা অ্যান্সার করেন নাই। তো যেটা অ্যান্সার করেন নাই এখানে কোনো নেগেটিভ নাই, কিন্তু যে 12টা হয়েছে 12টার মধ্যে ধরেন হচ্ছে 3টা যে আপনার ভুল করছেন, 3টার জন্য 0.75 কমে যাবে। তো 0.25 করে 0.75 যদি কমে যায়, তাহলে 12 মার্কস তো আপনি হচ্ছে পাইছেন। আর হচ্ছে 15টার মধ্যে 12টা হয়েছে, এখান থেকে হচ্ছে 0.75 হচ্ছে মাইনাস হয়ে যাবে, কারণ আপনার এইটার জন্য আপনি পাবেন হচ্ছে 11.25। সো আসলে কাট মার্কসটা 11.50 হয়ে থাকে, আপনি কিন্তু টিকবেন না। সো এটা একটা মানে খুবই ট্রিকি একটা এক্সাম এই কারণেই বলে, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আছে 0.25 করে, সো আপনি আসলে এমন একটা জোনে পড়ে যেতে পারেন যে জোনটাতে আপনার হচ্ছে মার্কসটা আরো কমে যেতে পারে। বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এই স্লাইড নিয়ে আর কারো কোনো কোশ্চেন কোয়েরি কিছু আছে? আসসালামু আলাইকুম। জি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে আপনার ম্যাথে যদি 25টা বা 30টা যাই আসুক না কেন, এটার মধ্যে কত পার্সেন্ট আমার ইজি হবে? মানে আছে না যে যেটা আছে যেটা ম্যাক্সিমাম পারবে, আবার আছে না যেটা এটা অনেকে পারবে এটা না। কাইন্ড অফ ধরেন আপনি 1/3 ধরতে পারেন। 25টার মধ্যে আপনার ধরেন 7টা বা 8টা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, 7টা বা 8টা, সেটা কি মনে করেন যে আমরা কি মানে মোটামুটি প্র্যাকটিস করলেই পারবো, এই লেভেলের আসবে?
হ্যাঁ, মোটামুটি প্র্যাকটিস করলে বাসবেন। এবং আমি এইটা অ্যাটলিস্ট বলতে পারি, আপনি যদি প্রিভিয়াস সব ইয়ারের কোয়েশ্চেন সলভ করেন, আইবিএর শুধু যদি সব কোয়েশ্চেন সলভ করেন, তাহলে আপনি মানে অ্যারাউন্ড 10 মিনিমাম পাবেন, যদি ইয়া হয় মানে 25টা থাকে। বুঝতে পারছেন? আচ্ছা প্রিভিয়াস সব ঠিক আছে, কোয়েশ্চেন। ওকে, থ্যাংক ইউ এটাই জানার জন্য। জি। ওকে, ভাইয়া এইবার প্রিভিয়াস ইয়ার বলতে আইবিএর লাস্ট কত? পিবিএমবিএ আমি জি বলবো, জি ওটা ভাইয়া, আস্তে আস্তে আসতেছি, প্রিপারেশনের এখানে এখন আমরা ঠিক আছে। আসি। আচ্ছা, এবার আসেন হচ্ছে বুক লিস্ট এন্ড রিসোর্স, যে আপনারা কোন কোন জায়গা থেকে পড়বেন, কি কি পড়বেন। কিন্তু এখানে আবার ইস্যুস আছে। কেউ যদি ধরেন আসলে এই বছরের জানুয়ারিতে যে এক্সামটা হবে বা ডিসেম্বরে যদি হয়ে যায় আর কি এক্সামটা, এটাকে যদি টার্গেট করেন, তাহলে আপনাকে কিন্তু সব পড়ার সময় নেই আসলে। তখন আপনাকে একটা স্মার্ট প্রিপারেশন নিতে হবে। মেইনলি ওই জন্যই আমাদের সেমিনারটা করা, যে আপনারা আসলে ওই মানে কি বলে, ওইভাবে একটু স্মার্টলি যদি প্রিপারেশনটা নিতে পারেন, তাহলে মোস্ট প্রবাবলি অন্যদের চেয়ে, যারা হচ্ছে অনেক হার্ড ওয়ার্ক করতেছে কিন্তু আসলে হচ্ছে খুব বেশি সেটা ক্যালকুলেটিভ ওয়েতে করতেছে না, তাদের তুলনায় আপনাদের বেনিফিটটা চলে আসবে। ঠিক আছে? সো এখানে একটা বিষয় খেয়াল করেন, ম্যাথের জন্য জেনারেলি দুইটা বই পড়া যায়। একটা হচ্ছে যে আপনি হয় হয় মেন্টরসের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারেন, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন ব্যাংক আইবি এর উপর বেস করে। আর আপনি যদি হচ্ছে চান ম্যাথমেটিক্যাল কোশ্চেন ব্যাংক করবে না, তাহলে আপনি সাইফোর্স এর ম্যাথ সলভ করতে পারেন। কিন্তু সাইফোর্স এর ম্যাথের একটা ড্রব্যাক হচ্ছে, এখানে আইবি এর স্ট্যান্ডার্ড বাদেও আরো কিছু স্ট্যান্ডার্ডের কোশ্চেন আছে এবং আইবি তে যা আসে না এরকম কিছু কোশ্চেনও আছে। সো কম্পারেটিভলি একদম যে কিচ্ছু বুঝে না তার জন্য সাইফোর্স বেটার। আর যে একটু মোটামুটি বুঝতে পারেন কিন্তু ধরেন আসলে আপনি চাচ্ছেন সোললি আইবি এর কোশ্চেন গুলাকেই সলভ করতে, তাহলে আপনার জন্য মেন্টরস এর কোশ্চেন ব্যাংকটা বেটার। সো এই দুইটা যে কোনো একটা নিতে পারেন। আর আগারওয়ালের একটা বই আছে, সেটাকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে, মানে ম্যাথ বলে না কিন্তু আপনি যদি নীলক্ষেতে কিনতে যান, নীলক্ষেতে তারা আগারওয়ালের ম্যাথ বই নামেই চিনে। দ্যাটস ওয়াই আমি এখানে ম্যাথ লিখছি, কিন্তু বইটার নাম আসলে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই আগারওয়াল। এই 11 বই পুরাটা সলভ করা লাগবে না, যত ধরনের লিস্ট পাবেন সবসময় মনে রাখবেন, আইবি এর জন্য যারা যারা আইবি তে টিকে তাদের 90% আপনাকে প্রচুর বুক লিস্ট দিবে। ঠিক আছে? বাট এত বই আসলে পড়া লাগে না, সত্যি কথা যেটা। আমি আজকে কিছু ইয়া দেখাবো, সেখান থেকে আপনি ওইভাবে প্রিপারেশন নিবেন। এবং এখানে আসলে এত বুক লিস্ট যদি দেয়ও, এই বুক যদি সবই আপনি পড়তে চান, তাহলে আপনি কিভাবে কোন কোন জায়গা থেকে কি কি পড়বেন সেটা আপনি একটু জেনে রাখেন। প্রথমত হচ্ছে মেন্টরসের কোশ্চেন ব্যাংক যদি আপনি পুরোপুরি সলভ করেন, অথবা সাইফোর্সের ম্যাথ বইটা যদি বুঝে শুনে সলভ করেন, তাহলে আপনার প্রিপারেশন হয়ে যায়। এর পাশাপাশি ধরেন আপনি হচ্ছে কোনো এক জায়গায় মডেল টেস্ট দেন, মডেল টেস্টের মাধ্যমে আপনার কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করে নিলেই আপনি হচ্ছে ম্যাথ হচ্ছে আপনার জন্য ডান, আর লাগে না। কিন্তু আগারওয়ালের বইটা কেন লাগে, কিছু কিছু টপিক আছে যে টপিকের মানে মানে আমি আজকে বলে দিব একটু পরে। এই টপিক গুলো আপনি যত বেশি বই থেকে করতে পারেন, আপনার মানে চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেড়ে যায়। এই কারণে হচ্ছে আগারওয়ালের বইটা রাখতে হয় কিছু টপিক বেশি সব প্র্যাকটিস করার জন্য। টপিকগুলো আমরা পরে বলতেছি। তো আপাতত এই দুইটা বইয়ের জন্য একটু আপনি ম্যাথের জন্য রাখতে পারেন। ম্যাথের জন্য আরো যদি কেউ বই সাজেস্ট করে, দেখবেন জিআরই ম্যাথ বাইবেল বলে বা হচ্ছে জিমেট অফিসিয়াল জিমেটের বই বলে, আসলে এগুলা হচ্ছে আপনার এই মুহূর্তে নেসেসারি না। অনেকেই হচ্ছে যে অনেক বই পড়ে, কিন্তু ধরেন হচ্ছে ফিনিশিং এ এসে তাকে হচ্ছে কিছু কোর জিনিস শিখতে হয় বা কোর রিলেটেড বিষয়গুলো নিয়ে হচ্ছে বেশি কাজ করতে হয়। এই কারণে আগামী 3 মাসের প্রিপারেশনে আপনি আসলে অনেক বেশি রিসোর্স রাখতে পারবেন না। ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে যদি আসেন, ক্লিপস্টোফেল এইটা আপনি 1 সপ্তাহের মধ্যেও শেষ করে ফেলতে পারবেন। ক্লিপস্টোফেলটা পড়বেন, গ্রামার পড়বেন, ক্লিপস্টোফেলের মেইনলি বইটাই গ্রামারের। তারপর হচ্ছে আপনার 501 সেন্টেন্স কমপ্লিশন নামে একটা পিডিএফ পাবেন। তো এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে 501 সেন্টেন্স কমপ্লিশন। এই কমপ্লিশন মানে হচ্ছে শূন্যস্থান। তো এটা হচ্ছে গ্রামারের জন্য, এটা হচ্ছে ধরেন আপনার ভোকেবস এর জন্য অনেক সেট কমপ্লিশন। এরপর হচ্ছে ওয়ার্ড স্মার্ট। সো ওয়ার্ড স্মার্ট হচ্ছে আসলে ভোকেবস ইনক্রিজ করার জন্য। আর এই 501 সেন্টেন্স কমপ্লিশনটা হচ্ছে ভোকাবুলারির ইমপ্লিমেন্টেশনের জন্য। সো ইমপ্লিমেন্টেশনের জন্য যেহেতু আপনার এইটা ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় যেহেতু এখন সেন্টেন্স কমপ্লিশন আসতেছে, তাহলে এই কারণে এটা পিডিএফটা আপনি ধরে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আপনার ইংলিশের প্রিপারেশন। আর অ্যানালাইটিক্যালের ক্ষেত্রে দুইটা ইয়া পড়লেই জেনারেলি হয়, একটা হচ্ছে জিআরই বিগ বুক, আর হচ্ছে 200 অ্যানালিটিক্যাল পাজেলস। জেনারেলি দুইটা পড়লেই হয়। আরেকটা বিষয় আছে ডেটা সাফিসিয়েন্সি, এটার জন্য আসলে জিআরই বিগ বুকে আপনি কিছু পাবেন না। তারপর হচ্ছে আপনার 200 অ্যানালিটিক্যাল পাজেলও পাবেন না, বাট এই যে ডেটা সাফিসিয়েন্সির জন্য আলাদা যে বই রিকমেন্ড করে, ওইটারও দরকার পড়বে না, আমরা পরে আসতেছি ডেটা সাফিসিয়েন্সির জন্য আসলে কি করবেন। তো এই রিলেটেড, এই রিসোর্স রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আপনি
ওই বই পড়তে চান বা পড়বেন কিনা, বা ধরেন এখানের এই সবগুলোই পড়তে হবে কিনা, পড়লে আসলে কোনগুলা বাদ দিব কোনগুলা পড়বো, এই রিলেটেড কোনো আমার কোশ্চেন এখানে আছে? একটা প্রশ্ন আছে, করব? হ্যাঁ, হ্যাঁ, শিওর। আচ্ছা, আমার প্রশ্ন এরকম যে আমি আগারওয়ালের বই দেখছিলাম, একবার সলভ করছিলাম, তো তাতে কিছু দেখা যায় যে কিছু ম্যাথ হচ্ছে কি আপনার ছোট ছোট, কিছু ম্যাথ হচ্ছে কি আপনার বড় বড় রিটেন টাইপ, হুম, বুঝছেন? তো হুম। এখন হচ্ছে কি একটা চ্যাপ্টার, ধরেন আমি যদি টাইম এন্ড ওয়ার্কের কথাই যদি বলি, সেটা যদি সলভ করতে যদি চাই, তো আগারওয়ালে এখানে প্রায় আপনার 120টা মতো ম্যাথ আছে। তো 120টা মতো ম্যাথের মধ্যে দেখা যায় যে আপনার 60-70টা মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি, বাকিগুলো অনেক বড় বড়। তো বড় বড় গুলা কি করবো কিনা, মনে করেন যেটা সলিউশন গুলা বড়, সেগুলা করবো এটা কিনা? এটা এই এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি একটু বলি। প্রথমত হচ্ছে আপনি যখন এই প্রিভিয়াস এর কোশ্চেনটা আগে সলভ করবেন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি বুঝে ফেলতে পারবেন যে আগারওয়ালের কোনটা হচ্ছে আইবিএড স্ট্যান্ডার্ডে, কোনটা রিটেন স্ট্যান্ডার্ডে। বুঝতে পারছেন? যেহেতু আপনি বলছেন অলরেডি, আপনি ধরতে পারছেন, এই কারণে ওইগুলাকে তখন আপনি অ্যাভয়েড করতে পারবেন। যেটা হচ্ছে আসলে অনেক বড় ক্যালকুলেশন লাগবে, প্রায় পড়তেই 1 পেজ লাগবে, এটা জেনারেলি আইবি রিটেনে দিবে না, মানে মানে আইবি এর এমসিকিউতে দিবে না। বুঝতে পারছেন? আর আর আগারওয়ালের অল্টারনেটিভ আমরা কি হচ্ছে কি খায়রুল অ্যাডভান্সটা রাখতে পারি? কারণ যদিও বলে যে হ্যাঁ, হ্যাঁ, রাখতে আগারওয়ালের পারবেন। কপি হচ্ছে কি খায়রুল অ্যাডভান্স, কিন্তু খায়রুল অ্যাডভান্সটা আমি সলভ করছিলাম। তো ওখানে যেটা দেখা আছে যে মনে করেন যে ওটা একটু গোছানো, যে ওরা হচ্ছে রিটেন টাইপ আর হচ্ছে কি সংক্ষিপ্ত টাইপ, এগুলো হচ্ছে আলাদা আলাদা করে খুলে লিখে রাখছে। দিছে তো আছে, বাট আমি আসলে বই প্রেফার করতেছি, কিন্তু হচ্ছে ম্যাথ কিছু করা কিছু বাদ দেওয়ার জন্য না। আমি এটা পরে আসবো, তাহলে আপনার বুঝতে একটু সহজ হবে যে কেন আমি আসলে আচ্ছা আচ্ছা, ম্যাথ ঠিক আছে, বাদ ওকে দেয়া ওকে, বা ফাইন। ইয়ার পথে নাই। আচ্ছা, ওকে এই ওকে। রিলেটেড আর কারো কোনো কোয়েশ্চেন্স কোয়েরি আছে কিনা? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হুম, ভাই, এখানে বলেন। মেন্টরস এর কোশ্চেন ব্যাংক, এটা কি শুধু ম্যাথের কোশ্চেনটা, হুম, এই বইটা কি শুধু ম্যাথ হ্যাঁ, হ্যাঁ, ম্যাথ, কোশ্চেনের বানানো নাকি? ম্যাথ, ম্যাথ, যেখানে দেখেন আহ, আমি ম্যাথের এখানেই তো লিখছি, এই যে ম্যাথের নিচেই তো লেখা, নিচে মানে নিচে তো কোশ্চেন ব্যাংক আলাদা। যে বইটা, হ্যাঁ, মেন্টরস ম্যাথ কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংক ব্যাংক, যে বইটা। ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক বললেই আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে। মেন্টসের ম্যাথ কোয়েশ্চেন। ঠিক। এরপরে আর কারো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাইতে হবে। এবার আসেন হচ্ছে প্র্যাকটিস করবেন কোত্থেকে। মানে ধরেন আপনি পড়ছেন, বই থেকে পড়লেন, প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট আছে 3টা। জেনারেলি আরো অনেক ওয়েবসাইট আছে, বাট জেনারেলি এই 3টা ওয়েবসাইট থেকে মানুষজন পড়ে। একটা হচ্ছে gmatclub.com। তো আপনি যদি হচ্ছে gmatclub.com এ যান, এখানে দেখবেন যে রিসোর্সের ভরা, আপনি মানে হারায় যাবেন লিটারেলি, যে আপনি আসলে কি পড়বেন বা কি সলভ করবেন। সো জিমেট ক্লাব থেকে অনেকেই যেটা করে যে র্যান্ডম বেসিসে সলভ করতে থাকে মনের মতো করে, কিন্তু আসলে এখানে টাইমও ওয়েস্ট হয় অনেক সময়। এই কারণে জিমেট ক্লাব থেকে কি করবেন সেটা আমাদের টপিক ওয়াইজ যখন আমরা আরেকটা ডিসকাস করব সেখানে আপনি দেখতে পারবেন, এখন সেখানে বলে দিব। আরেকটা আছে হচ্ছে majortest.com। majortest.com-এ হচ্ছে আপনি জেনারেলি এখানে গ্রামাটিক্যালি প্রবলেমগুলো সলভ করবেন। 3টা দেখবেন যে হচ্ছে আছে, ইন্টারফেস গুলো আমি পরে দেখায় দিব। আর হচ্ছে crackset.net, এই 3টা ওয়েবসাইট একটু আপনি বুকমার্ক করে রাখবেন, অথবা ধরেন হচ্ছে আপনি একটু করে রাখবেন। পরবর্তীতে আপনার আমি হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট দেখায় বলবো যে আপনি এখান থেকে কিভাবে কিভাবে সলভ করবেন। এর বাইরে আপনি প্র্যাকটিসের জন্য ব্যারোস এসএটি বইটা নিতে পারেন, কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবেন 2টা বিষয়, একটা হচ্ছে ইরর ডিটেকশন, আর হচ্ছে সেন্টেন্স কারেকশন। আর আরেকটা বই আপনি রাখতে পারেন হচ্ছে অফিসিয়াল জিমেট, যেখান থেকে শুধু ডেটা এফিসিয়েন্সি সলভ করতে পারেন। এটা হচ্ছে ম্যান্ডেটরি না। এই যে এখানে যা যা বলতেছি কোনোটাই হচ্ছে মাস্ট না, কারণ হচ্ছে আপনাকে আগে, আমি যে রিসোর্সটা আগে এখানে বলছি, এইটা যদি ধরেন আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি এইগুলা সলভ করবেন। বুঝছেন আমার কথা নাকি বুঝেন নাই? জি ভাই, বুঝতে জি বুঝতে বুঝছি। আচ্ছা, এখানে এই রিলেটেড কোনো কোশ্চেন্স আছে? পরের পেজটায় আসেন। এইবার আপনার একজন আগারওয়ালের বই নিয়ে কোশ্চেন করছিলেন, তার একটা কোশ্চেনের অ্যান্সারে চলে আসবে। প্রথমত আসেন হচ্ছে যে আইবিএতে তো অনেক টাইপের ম্যাথ আসে। আমি যদি আপনাকে এই 11টা টাইপ বলে দেই, এই 11টা টাইপ থেকে আপনি 11টা কোশ্চেন পাবেন মিনিমাম। বুঝছেন আমার কথাটা? প্রত্যেকটা টাইপ থেকে একটা করে কোশ্চেন আসার চান্স অনেক হাই। আমি তো 100% গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমি গত 2 বছরের কোশ্চেন গুলা দেখছি। কোশ্চেন গুলা কোথাও পাওয়া যায় না, আইবিএতে নাই, আইবিএ কাউকে দেয়ও না, কোনো কোচিং সেন্টারের কাছেও নাই, বাট কোশ্চেন গুলো আমি দেখতে পারছি আমার কাছে ইনস্ট্যান্ট ওই সময় দেখতে পারছি, বাট আমি আসলে পরবর্তীতে আর কোশ্চেন গুলা সামনে আসে নাই। সো কোশ্চেন গুলা 2 বছরেরই অ্যানালাইসিস করে আমি যেটা দেখছি, যেই টপিক থেকে আপনি অলমোস্ট 100% শিওর ধরে রাখতে পারেন যে কোশ্চেন আসবে, এই টপিক গুলোই আমি এখানে লিখে দিছি।
1 নাম্বার ইনএলোকেটিভস থেকে কোশ্চেন আসবে, ধরে রাখেন 100% অলমোস্ট। রিমাইন্ডার্স থেকে কোশ্চেন আসবে, নাম্বার প্রপার্টিস থেকে কোশ্চেন আসবে, পার্সেন্টেজ থেকে আসবে, প্রফিট লস থেকে আসবে, রেশিও প্রপোর্শন, ওয়ার্ক এন্ড টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স, অ্যাঙ্গেলস এন্ড ট্রায়াঙ্গেলস, স্কোয়ার এন্ড সার্কেল, সলভ জিওমেট্রি। মেইনলি জিওমেট্রি পুরাটাই লাগে। এই তিনটা পোর্শন থেকে গতবার 5টা কোশ্চেন আসছিল। এরপর ধরেন হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে একটা, রেশিও প্রপোর্শন থেকে একটা, প্রফিট লস থেকে মোস্ট প্রবাবলি 2টা, পার্সেন্টেজ থেকে একটা, নাম্বার প্রপার্টিস থেকে একটা, রিমাইন্ডার্স থেকে একটা, এবং ইনএকুয়ালিটিস থেকে একটা। সো আপনি যদি ওভারঅল আমাকে বলেন যে আসলে এই টপিকগুলো পড়লে আপনার কতটুকু কাভার হবে, এই টপিকগুলো পড়লে আপনি ধরে রাখতে পারেন যে 10 মার্কস, এখানে 11টা টপিক আছে, সো 11 মার্কস বা মিনিমাম হইলো 10 মার্কস আপনি এখান থেকেই এনশিওর করতে পারবেন। এছাড়াও বাকি টপিক আরো কিছু আছে, আপনি যদি ওভারঅল চিন্তা করেন, এখানে আমরা পারমুটেশন কম্বিনেশন বা প্রবাবিলিটি দেই নাই, কারণ পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি খুব একটা ওইভাবে আসে না। এইজের ম্যাথ দেই নাই, এভারেজের ম্যাথ দেই নাই। তো এইজের ম্যাথ আসে অনেক সময় আসে না, এভারেজের ম্যাথ অনেক সময় আসে, অনেক সময় আসে না। সলিড জিওমেট্রির ম্যাথ, আপনার কোঅর্ডিনেট জিওমেট্রির ম্যাথ অনেক সময় আসে, অনেক সময় আসে না। ঠিক আছে। সো এই যে টপিকগুলো বলছে আপনি ধরে রাখতে পারেন এই টপিকগুলোর প্রত্যেকটা থেকে আপনার কোশ্চেন পাওয়ার প্রবাবিলিটি অলমোস্ট 100%। এইবার আসেন হচ্ছে আপনার যে কোশ্চেন করছিলেন যে আগারওয়াল থেকে আমি আসলে সব পড়বো কিনা। আগারওয়াল থেকে এই টপিকগুলার আমি সাজেস্ট করব সব পড়ে ফেলেন। কেন? কারণ কোশ্চেন সলভ বড়টাও যদি করেন তখন ছোটগুলাকে আপনার ডাল ভাত মনে হবে, বুঝতে পারছেন? আগারওয়াল বইয়ের সব পুরা বই সলভ করা লাগবে না, আপনি শুধু এই টপিকগুলা করেন, কিন্তু এই টপিকের সবগুলা ম্যাথ করে ফেলেন। সবগুলা ম্যাথ করবেন, কিছু কিছু ম্যাথ অনেক বড় লাগবে, অনেক রিটেনের মতো মনে হবে, তো ওইগুলো যদি কষ্ট করে করে ফেলতে পারেন তখন দেখবেন এমসিকিউ গুলো আপনার কাছে একদম পানির মতো সহজ মনে হবে। বুঝছেন আমার কথাটা? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে এই যে আগারওয়াল থেকে তো ইনইকুয়ালিটিস চ্যাপ্টার তো পেলাম না, ইনইকুয়ালিটিস আর রিমাইন্ডার এটা তো কি আছে আগারওয়ালে? কোন একটা চ্যাপ্টারের সাব টপিক হিসাবে আছে দেখেন, মানে সাব ভিতরে, টপিক? হ্যাঁ ভিতরে ইনইকুয়ালিটিস পাবেন। যেমন ধরেন ইয়া দিল হচ্ছে আপনার কি বলে ইন্টিজার অর নাম্বারস, এরকম একটা টপিক দিল, ভিতরের কোশ্চেনে গিয়ে দেখবেন যে ইনইকুয়ালিটিস কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর দেখবেন ডিভিজিবিলিটি, যেমন ধরেন একদম রিমাইন্ডার্স কেন বলছি, কারণ রিমাইন্ডার্স তো ধরেন একদম একদম ভিতরের একটা কোয়েশ্চেন। আপনি যদি মেইন টপিকটার উপরে লেখেন তাহলে দেখবেন ডিভিজিবিলিটি অথবা ডিভিজেবল এরকম কিছু বলছে, ওর ভিতরে দেখবেন রিমাইন্ডার আছে। না, রিমাইন্ডারটা এটা পেয়েছিলাম নাম্বার সিস্টেমে আছে, এটা দেখলাম। নাম্বার সিস্টেমে আছে জি পাবেন। জি। তো নট নেসেসারিলি যে আপনি আগারওয়ালেই করবেন বিষয়টা এরকম না। এই টপিকগুলো আপনার কাছে যদি যত বই থাকবে আপনি যদি পারলে পারলে সব বই থেকে করেন, যেই বইয়ে পাবেন সেটাই করেন। বুঝতে পারছেন আমার কথাটা? এখন এটা কেন করবেন? প্রথমত হচ্ছে এটা যদি আপনি দেখেন যে জবের জন্য তো অনেকে প্রিপারেশন নেয়, আইবি এর এই প্রিপারেশন দিয়ে তো জবেরও বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া যায়। সো এই টপিকগুলো তো আইবিএ তো দিবেই। এটা যদি আপনি খুব ভালো করে করেন আপনি অন্যান্য পরীক্ষার জন্য, অন্যান্য জবের পরীক্ষার জন্য আপনি খুবই বেনিফিটেড হবেন। বুঝতে পারছেন? সো এই টপিকগুলো অবশ্যই মাথায় রাখবেন। এবার আসেন ইংলিশ। ইংলিশ হচ্ছে খুবই মানে এটাকে আমি বলবো যে হচ্ছে যে খুবই সহজের থেকে যে মানে আইবিএ তে পাস করা যায়, কিন্তু সবাই আসলে কঠিন রাস্তায় যায়, এবং কঠিন রাস্তায় গিয়ে সবাই ধরা খায়, এবং আয়সা বলে যে ভাই ইংলিশে তো আমার একটু খারাপ হয়ে গেছে। ইংলিশে খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে সে প্রচুর পড়তেছে, কিন্তু এই প্রচুর পড়াটা তার কাজের পড়া না। যতটুকু কাজের পড়া তার চেয়ে বেশি হচ্ছে সে আসলে মানে যেটা আসবে না ওইগুলো নিয়ে বেশি পড়ে। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে আসি। প্রথমত হচ্ছে আইবিএ তে ইরর ডিটেকশন ধরেন হচ্ছে আপনার 5টার মতো আসবে। 5টা যদি ইরর ডিটেকশন আসে, এবং ইরর ডিটেকশন যদি আপনি 5টাই পারেন, ঠিক আছে, এই 5টাই যদি আপনি ইরর ডিটেকশন পারেন তাহলে ধরেন আপনার এখানে 5 মার্কস আসবে, মানে আউট অফ 5 5, সোজা কথা। মানে এখানে কোনো মিস মানে দেওয়ার জন্য আপনি অ্যাটেম্পটে নেবেন না, কারণ আপনি ধরেন 1000 ভোগেব শিকার তুলনায় ইরর ডিটেকশন আমি এখানে যত রিসোর্স দিয়েছি সব শেষ করে ফেলা সম্ভব। আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? 1000 ওয়ার্ড শিখার তুলনায়, 1000 তো দূরের কথা, 500টা ওয়ার্ড শিখার তুলনায় ইরর ডিটেকশন এখানে যে সোর্স দিছি সব শেষ করে ফেলার কথা। সো ইরর ডিটেকশন সবার আগে শেষ করবেন। আপনি আইবি এর পিপিএসসি এর কোশ্চেন সলভ করতে যাবেন, পুরো কোশ্চেন ধরে ধরে সলভ করার দরকার নাই, আপনি ইরর ডিটেকশন আগে একদিন বসে সব করা শুরু করেন। কোত্থেকে করবেন দেখেন। প্রথমত ইরর ডিটেকশন আপনি সলভ করবেন হচ্ছে, এটাকে বলে হচ্ছে পিন পয়েন্ট ইররও বলে অনেকেই, সেটা হচ্ছে ক্লিপস্টোফেল থেকে। ক্লিপস্টোফেলে দেখবেন মেজর টেস্ট, সরি আপনার 4টা মিনি টেস্ট আছে, 4টা না 6টা মিনি টেস্ট আছে, ওইখানে আপনার
ইরো ডিটেকশন আছে, তারপর লাস্টে প্র্যাকটিস টেস্ট আছে, সেখানে ইরো ডিটেকশন আছে, সলভ সলভ করে ফেলেন। ব্যারন স্টোফেল যদি থাকে, ইরো ডিটেকশন সলভ করে ফেলেন। যদি ব্যারন স্টোফেল আপনার হাতে থাকে, না থাকলে দরকার নাই, ক্র্যাকসেট.com থেকে আপনি ইরো ডিটেকশন সলভ করেন। ব্যারন স্যাসেটি থেকে আপনি ইরো ডিটেকশন সলভ করেন। মেজরটেস্ট.com ইরো ডিটেকশন সলভ করেন। আইবিএর বিবিএর কোয়েশ্চেন থেকে ইরো ডিটেকশন সলভ করেন, এমবিএর কোয়েশ্চেন থেকে ইরো ডিটেকশন সলভ করেন। আর কোনো কোচিং এ যদি মডেল টেস্ট দেন, ওই মডেল টেস্টে আপনার ইরো ডিটেকশনে যদি কোনো ভুল আসে, এটা হচ্ছে আপনি ঠিক করে ফেলেন। এইটাতে, এইটা নিয়ে মানে আপনি যদি গ্রামারে একবার পড়ে ফেলেন, আমি আবারও বলে নিই, ক্লিপস্টোফেল ধরেন আপনি 5 দিন 7 দিনে শেষ করে ফেললেন, এরপরে আপনার সব জায়গা থেকে ইরো ডিটেকশন পড়ে ফেললেন, আপনার 5 মার্কস কনফার্ম আইবিএ তে। না হইলে যদি খুব লাক খারাপ থাকে, আপনার 4টা হয়ে যাবে, একটা ধরেন হয়তো ভুল যেতে পারে। এরপরে সেম ভাবে সেন্টেন্স কারেকশনটা আসেন, গ্রামার শেষ করবেন, সেন্টেন্স কারেকশন পড়া শুরু করবেন। সেন্টেন্স কারেকশন কোত্থেকে পড়বেন? ক্লিপস্টোফেলে কিছু আছে, কিন্তু ক্লিপস্টোফেলে এটা মিনি টেস্ট গুলাতে নাই, প্র্যাকটিস টেস্টের ফিনিশিং এ গিয়ে দেখবেন কিছু আছে সেন্টেন্স কারেকশন। ব্যারনস্টোফেলে কিছু আছে মোস্ট প্রবাবলি, বাট এটার তুলনায় আপনি ক্র্যাকসেট একটু পাবেন বেশি। তারপর হচ্ছে ব্যারনস অ্যাসেটিতে পাবেন। এরপর হচ্ছে মেজর টেস্টে পাবেন, আইবিএর বিবিএর কোয়েশ্চেনে পাবেন, আইবিএর এমবিএ কোয়েশ্চেনে পাবেন, এবং কোনো একটা কোচিং এ যদি আপনি মডেল টেস্ট দেন, এই মডেল টেস্টও আপনি যেই ইরো ডিটেকশনটা পাবেন, এটাকে আপনি সলভ করে, বুঝতে পারছেন কি বললাম? সরি, সেন্টেন্স কারেকশন যেটাকে পাবেন সেটাকে সলভ করে ফেলবেন। সো মোটামুটি ইরো ডিটেকশন আর সেন্টেন্স কারেকশন, এই দুইটা যেহেতু গ্রামারের পার্ট, আপনি গ্রামার প্রথমে ক্লিপস্টোফেল থেকে পড়ে ফেলেন, পড়ে তারপর হচ্ছে আপনি ইরো ডিটেকশন অনেকগুলো সোর্স থেকেই সলভ করেন, কোনো সমস্যা নাই। সেন্টেন্স কারেকশন অনেকগুলো সোর্স থেকে সলভ করেন, কোনো প্রবলেম নাই। আপনার এখানে 10 মার্কসের মতো, মানে পরীক্ষাতে 10 মার্কসের মতো কোয়েশ্চেন থাকবে, আপনার ধরেন 8 মার্কস কনফার্ম হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন মানে কি? শূন্যস্থান। শূন্যস্থান আকার ইদানিং ভোকাবুলারি কোয়েশ্চেন আছে। ভোকাবুলারি কোয়েশ্চেন কিন্তু আগে আসতো হচ্ছে, ভোকাবুলারির কোয়েশ্চেন ধরেন হচ্ছে আগে আসতো হচ্ছে আপনার এটাকে কি বলে, সিনোনিম, অ্যান্টোনিম, অথবা ধরেন আপনার অ্যানালজি, ওই আকারে আসতো অনেক আগে। বাট গত কয়েক বছর ধরে ভোকাবুলারি এটা যত কোয়েশ্চেন আছে সব শূন্যস্থান আকারে আসতেছে। এই কারণে, যেহেতু এটা সেন্টেন্স কমপ্লিশন আকারে আসে, এই কারণে আপনি হচ্ছে 500 এক সেন্টেন্স কমপ্লিশনের যে পিডিএফটা আছে সেটা পড়ে ফেলবেন। জিআরই বিগ বুকে কিছু শূন্যস্থান পাবেন। জিআরই বিগ বুকে প্রত্যেকটা ইংলিশ সেকশনের প্রথম 7টা কোয়েশ্চেন 1 to 7, এই 7টা কোয়েশ্চেন হচ্ছে আপনার শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো পড়বেন। মেজরটেস্ট.com এ দেখবেন হচ্ছে কিছু শূন্যস্থান আছে, সেটা পড়বেন। আইবিএর বিবিএ তে যত শূন্যস্থান আসছে, এমবিএ তে যত শূন্যস্থান আসছে, সবগুলা করবেন। এবং হচ্ছে কোনো কোচিং এ যদি মডেল টেস্ট দেন, ওইখানকার যেই শূন্যস্থান আছে সেটাও সলভ করে। এর মাধ্যমে হচ্ছে আপনি সেন্টেন্স কমপ্লিশন, আপনি একদম ধরেন হচ্ছে 10টার মতো কোয়েশ্চেনও যদি আসে, দেখবেন যে আপনি 5-6 মতো পারতেছেন। ইনফ্যাক্ট এগুলা সলভ করতে করতে আপনি ভোকাবুলারি শিখেন। যদি কোনো লিস্ট ধরে ভোকাবুলারি শিখতে না পারেন, আপনি ধরেন এই শূন্যস্থানগুলো সলভ করতেছেন, নতুন নতুন ওয়ার্ড পাইছেন, এরপরে হচ্ছে ধরেন এই শূন্যস্থানগুলো সলভ করতেছেন, নতুন নতুন ওয়ার্ড পাইছেন, ওয়ার্ডের মিনিং মুখস্থ করে ফেলেন। এইভাবে আপনি ওয়ার্ডের মিনিং মুখস্থ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি 10টার মতো কোয়েশ্চেন থাকে, আপনি দেখবেন মিনিমাম 5-6 পাওয়ার মানে চলে আসে। সো আপনি যদি 8 আর হচ্ছে 6 এরকম তোলেন, তাহলে হচ্ছে 14 আউট অফ 20। এরপর হচ্ছে আপনি প্যাসেজ করবেন। প্যাসেজের জন্য আপনি হচ্ছে আইবিএর বিবিএর কোয়েশ্চেন, এমবিএর কোয়েশ্চেন আর মডেল টেস্ট, এই তিনটেই যথেষ্ট, এর বাইরে প্যাসেজ লাগবে না। অনেকে বলে হচ্ছে জিমেটের বই থেকে করতে, জিআরই বই থেকে করতে, ওইগুলোর প্যাসেজের সাথে আপনি আইবিএর প্যাসেজের স্ট্যান্ডার্ডকে যদি কম্পেয়ার করেন, ডেফিনেটলি আইবিএর স্ট্যান্ডার্ডের তুলনায় ওইগুলো আরো বেশি কঠিন হয়। সো এত বেশি কঠিন সলভ করার দরকার নেই, আপনাকে এখানে স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। এখন আপনার কাছে কোয়েশ্চেন দেখতে পারে, ভাই আমি তো আরো আইবিএতে আরো কিছু টাইপের কোয়েশ্চেন দেখছি, যেমন একটা ওয়ার্ড দিয়ে 3টা সেন্টেন্স লিখে, তারপর কিছু ইডিয়ম ফ্রেজ আছে, এগুলা কোত্থেকে পড়বো? আপনি এগুলো পড়বেনই না। কেন পড়বেন না? কারণ এগুলো যদি আপনি পড়তে যান, আপনি একদম সাগরের মধ্যে হারায় যাবেন, কারণ ওইগুলো আসলে আপনি আনলিমিটেড পড়া লাগবে। সো এখানে কিন্তু আপনি কম্পারেটিভলি ইজি ওয়েতে আমি পড়তে বলছি। সো আপনি যদি ইজি ওয়েতে চিন্তা করেন, এগুলো যদি সব সলভ করতে চান, আপনার 1 মাসেই যথেষ্ট। অনেকে আপনি শোনেন না যে আইবিএতে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, আইবিএতে টিকে নাই। কেউ আছে 1 সপ্তাহ প্রিপারেশন, দুই সপ্তাহ প্রিপারেশন টিকে গেছে। কেন টিকে গেছে? কারণ তার যেটা দরকার, যেটার মাধ্যমে সে বেশি মার্কস ক্যারি করবে, সে শুধু ওইটাই পড়ছে। আর আপনি হচ্ছে দুনিয়ার সব পড়ছেন। এই কারণে আমার সাজেশন হচ্ছে আপনি ইরর ডিটেকশন সব সব সলভ করেন, সেন্টেন্স কারেকশন সব সলভ করেন, সেন্টেন্স কমপ্লিশন এই কয়েকটা রিসোর্স সলভ করেন। তারপর হচ্ছে প্যাসেজ হচ্ছে আইবিএর বিবিএ, আইবিএর এমবিএ, আর হচ্ছে মডেল টেস্টে, যে কোনো কোচিং এর মডেল টেস্টের কোয়েশ্চেন গুলো সলভ করলে আপনার আর লাগবে না। ক্লিয়ার? এখানে আর কোনো কোয়েশ্চেন স্কোয়ারে কিছু আছে কারো?
ইংলিশ নিয়ে। ভাইয়া কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলেন। ভাই এই ক্লিপস টোফেলে এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন এক্স্যাক্টলি কোথায় আছে একটু গাইড করতে পারবেন? ক্লিপস টোফেলে দেখবেন মিনি টেস্ট হ্যাঁ। আছে, মিনি টেস্ট গুলোতে আচ্ছা আচ্ছা। ইরোর ডিটেকশন আছে। আর ক্লিপস টোফেলের ফিনিশিং এ দেখবেন 6টা প্র্যাকটিস টেস্ট আছে, প্র্যাকটিস টেস্টে কিছু সেন্টেন্স কারেকশন পাবেন, বুঝতে পারছেন? প্র্যাকটিস টেস্টে আপনি কিছু ইরোর ডিটেকশনও পাবেন। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? আর হ্যাঁ, আর ভাই এই তাহলে ভোকাবুলারি শেখার জন্য কোনো ওয়ার্ড লিস্ট ধরে পড়ার চাইতে এই 501 পিডিএফ জিআরই বিগ এভাবে বুক। করাটা আপনার জন্য মানে বেশি ইফেক্টিভ। কারণ কি? কারণ ধরেন ওয়ার্ডের মিনিং আপনি জানছেন কিন্তু ইউজটা জানেন না, এরকম কিন্তু হইতে পারে। যেমন ধরেন আপনি ওয়ার্ডের লিস্ট ধরে আপনি 800 ওয়ার্ড পড়ে ফেলছেন, কিন্তু মিনিং মিনিং আপনি জানেন, কিন্তু শূন্যস্থানে গিয়ে দেখতেছেন কি এখানে একটা বা দুইটা ওয়ার্ডের কারণে ধরেন শূন্যস্থানের অ্যান্সারটা বদলায় যেতে পারে। তো আপনি ওইখানে ধরেন আপনি 5টা মিনিং জানেন কিন্তু তারপরে ভুল করে বসেন, তখন আপনার কিন্তু কষ্ট আরো বেশি লাগবে, বুঝতে পারছেন? এই কারণে আপনি যদি 501 সেন্টেন্স কমপ্লিশনটা করেন বা জিআরই বিগ বুকের শূন্যস্থানগুলো করেন, তখন আপনি ওয়ার্ড শেখার পাশাপাশি এখানে কেন এটার অ্যান্সার এটা হইলো এটাও কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? মানে আপনি একই সাথে দুইটা বিষয় জানতে পারতেছেন। সো এরপরেও যদি আপনি লিস্ট ধরে পড়েন, সবচেয়ে ছোট লিস্ট আগে পড়েন। সেটা কি? দেখবেন যে হচ্ছে 303, 333 হচ্ছে ব্যারনসেটটা আছে। হ্যাঁ ব্যারন্সের একটা আছে, আপনি আগে এটা পড়ে ফেলেন। সহজ, এই 333টা ওয়ার্ড মুখস্থ করতে আপনার খুব বেশি সময় লাগার কথা না, 1 সপ্তাহ ধরেই পড়েন। এরপরে ধরেন আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো থেকে আপনি আরো কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো থেকে আপনি আরো কিছু ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে ওইখান থেকে পড়ুন, সমস্যা নেই। লিস্টের মধ্যে এই 333টার পরে কোনটা আসে? আরেকটা মানে আছে হচ্ছে আপনার 800 ওয়ার্ড লিস্ট, 800। 100 800 আছে, জিআরই 800 লিখে সার্চ দিলেই পাবে। ওয়ার্ড স্মার্ট ভাই আপনি যে সাজেস্ট করলেন, ওয়ার্ড স্মার্টে তো মনে হয় 1500-র মতো ওয়ার্ড আছে নাকি? ওয়ার্ডস্মার্টটা এই যে যেটা বললাম যে আমি প্রথমে সাজেস্ট করছি যদি ওভারঅল প্রিপারেশন নিতে চান, কিন্তু আপনি যদি আচ্ছা আচ্ছা। এখন হাতে আপনার সময় আছে 3 মাস, এখন আপনি ওয়ার্ডস্মার্ট শুরু করেন, যদি ওয়ার্ডস্মার্ট শেষ করতে আপনার লাগবে হচ্ছে 2-3 মাস, তখন আপনি কি করবেন? তখন আপনি হ্যাঁ, লাস্টে এসে বলবেন যে ভাই আমি তো আসলে ওইটা পড়তে গিয়ে আমি আর কিছু পড়তে পারিনি, হ্যাঁ। বুঝতে পারছেন আমার কথাটা? সো আপনি এইটা যে আমি এই যে প্ল্যানটা দিছি এখানে যেটা আছে সেটা কিন্তু আপনি যদি জানুয়ারি হয়তো এখন আপনি ডিসেম্বরে পরীক্ষা দিবেন 1 বছরের প্ল্যান, তখন কিন্তু আমি এইগুলা এভাবে বলতাম না। কিন্তু এখন আমি এটা কেন বলছি? কারণ এইটা পসিবল আপনার শেষ করে ফেলা 3 মাসের মধ্যে, বুঝছেন আমার কথাটা? এখানে যা যা দিছি সেটা পসিবল 3 মাসের মধ্যে পড়া। এবং আপনি যদি এই তিনটা এভাবে পড়েন এবং আপনি আগে যদি কোনো কিছুই না পড়ে থাকেন তারপরে কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন, বুঝছেন কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন এইটা আপনাকে আগে বুঝতে হবে যে রিসোর্স যদি বলেন আপনাকে আমি আরো এমন রিসোর্স দিব আপনি পুরো টেবিল ভরে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? আমি যদি এখন বলি যে জিআরই ম্যাথ বাইবেল বই কিনেন, তো জিআরই ম্যাথ বাইবেল বই কি সাজেস্ট করে নাই? মানুষজন করছে। অনেকে বলে হচ্ছে রেনের মার্টিনের গ্রামার বই সলভ করেন আগে বেসিকটা ঠিক করার জন্য, তো ওটা আপনি করেন। দেখা যাবে যে আপনার আসলে বই দিয়ে পুরো রুম ভরে ফেলতে পারবেন। কিন্তু ইস্যুসটা হচ্ছে আপনি 3 মাসের জন্য কি আসলে সব বই লাগবে, বা আপনি কি আসলে পারবেন শেষ করতে? এইটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আপনাকে হচ্ছে মানে যদি একটু স্মার্ট অ্যাপ্রোচে যেতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে? এই ইরোর ডিটেকশনটা নিয়ে কাজ করেন, ক্রিস্টোফেলের আগে পড়ে তারপর ইরোর ডিটেকশন এই যে সোর্স গুলো বলছি সবগুলো সোর্স থেকে পড়ে ফেলেন। দেখবেন যে আপনি হচ্ছে 5-এ 5 তুলে ফেলতে পারতেছেন, মানে আপনাকে একটু স্মার্ট ওয়েতে মুভ করতে হবে এখানে, বা 4 তুলতে পারতেছেন। কারেকশন এটাও যদি 5টা আসে আপনি দেখবেন 4টার মতো পারতেছেন। তো অ্যাটলিস্ট তারপরে সেন্টেন্স কমপ্লিশন আছে, এটা ধরেন হচ্ছে 10টার মতো আসছে, ধরেন আপনি এখান থেকে 6টার মতো পারতেছেন। এই সবগুলো যদি সলভ করতে পারেন তাহলে এই যে এখানে আপনি 14 পেয়ে যাচ্ছেন 20-এর মধ্যে, so আপনার তো আসলে প্যাসেজ লাগে না। কিন্তু তারপরেও প্যাসেজে অনেকেই বলে যে জিমের থেকে করেন, জিমের থেকে আপনি একটা প্যাসেজ সলভ করতে দেখবেন মাঝে মাঝে আপনার আধা ঘন্টা চলে যায়। সো একদিনে যদি আপনি এখানে 2 ঘন্টা সময় দেন, সো আপনার দেখা যাবে যে হচ্ছে আপনি এখানে 2 ঘন্টায় 4টার মতো হচ্ছে প্যাসেজ করছেন, বা 3টার মতো প্যাসেজ প্যাসেজ করছেন, কিন্তু আপনার 2টা ঘন্টা চলে যাবে, কিন্তু আসলে ওইখান থেকে আপনার খুব বেশি একটা লাভ হবে না। এই কারণে আপনি আইবি এর বিবিএ তে একদম যত বছর আগের পুরাতন কোয়েশ্চেনই থাকুক না কেন, সেই ধরনের যদি 94-এর কোয়েশ্চেনও পান, এখান থেকে শুরু করে একদম 2019-এর যে কোয়েশ্চেন পর্যন্ত আছে যেটা অ্যাভেলেবল, সব প্যাসেজ সলভ করে ফেলেন। কয়টা কোয়েশ্চেন হবে? ধরেন 30টাই হইলো, যদি 30টা কোয়েশ্চেন হয়, 30টাও তো হয় না, আরো কমই হয়। বিবিএমবিএ সবকিছু মিলায় ধরেন আপনার হচ্ছে 30+30 60টা হয় না ঠিক অ্যাকচুয়ালি, আমি ধরে নিলাম যে 55টা থেকে বা 50টার মতো আপনি প্যাসেজ পাবেন। এই 55টা প্যাসেজ হচ্ছে বুঝে শুনে সলভ করে
অনেক, কারণ আপনি অন্য যে কোনো একটা বই নেন ওইখান থেকে 50টা প্যাসেজ সলভ করতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু ওই 50টার মধ্যে 50টাই যে আইবিএ স্ট্যান্ডার্ড বা 50টাই যে ধরেন আপনার আইবিএ তেই আসতে পারে এরকম এটা কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কিন্তু এই 50টা কিন্তু আইবিএ তে আসছে মানে হচ্ছে এটা আইবিএ স্ট্যান্ডার্ড কোশ্চেন। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, আমার একটা এখানে প্রশ্ন ছিল, করব? হ্যাঁ, শিওর। আচ্ছা, আমার প্রশ্নটা এই যে আপনি ওয়ার্ড স্মার্টে দেখে থাকবেন যে একটা ওয়ার্ডের জন্য দেখা যায় যে 2-3টা বাংলা শব্দ আছে। হুম। হ্যাঁ। তো এখন আবার দেখা যায় যে ওই যে 2-3টা বাংলা শব্দের ভিত্তিতে যে আপনার যে যে এক্সাম্পল গুলো দেওয়া থাকে, তো দেখা গেল সেটা একটা ওয়ার্ডকে নির্দেশ করে। তো এখন কি আমি কি 3-4টা দেখা যে একাধিক যদি সমার্থক শব্দ যদি থাকে সেগুলো পড়বো কিনা, বাংলা ওয়ার্ড যদি থাকে সেগুলো পড়বো কিনা, নাকি একটা পড়বো যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা পড়বো? একটা বললেই ভালো, কারণ আসলে এই যে অল্টারনেটিভ যেটা বলতেছেন আসলে ওয়ার্ড স্মার্টটা আসলে একটু বড় সময় ধরে প্রিপারেশন যারা নেয় তাদের জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি আগে পড়ে থাকেন তাহলে হচ্ছে আপনি আহ 2-3টাই দেখতে পারেন, সমস্যা নেই। আর যদি প্রথমবার পড়েন তাহলে আমি বলবো যে একটাই দেখেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে কন্টেক্সচুয়াল মিনিং আসলে ওয়ার্ড স্মার্টের তুলনায় কিন্তু এই শূন্যস্থান সলভের মাধ্যমে বেশি জানতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে কি, আমার হচ্ছে যে 1-2 দুটো আমি শেষ করেছি, কিন্তু হচ্ছে কি জিআরই হিটপ্যাড আর স্যাট হিটপ্যাড ওটা হচ্ছে কি পড়া হয়নি, ওটা কি পড়বো? আর লাগবে না, আপনি 2টা শেষ করছেন মানে আপনার তো ভোকেবস এর ম্যাক্সিমামই হয়ে গেছে, আর দরকার পড়বে না। আচ্ছা, আর হচ্ছে অনেকে বলে প্র্যাকটিস যে করেন। ম্যাগুস 800টা দেখতে দেখতে ওটা দেখবো কিনা, নাকি ওয়ার্ড স্মার্ট 1 and 2 ঠিক লিস্ট আছে? দেখার তুলনায় আমি তো বললাম শূন্যস্থান সলভ করা আপনার জন্য বেশি কারণ ধরেন লিস্ট আপনি দেখতেছেন, ওয়ার্ড মিনিং পারতেছেন কিনা এটা তো আপনি ওই শূন্যস্থান সলভ করলেই বুঝে যাবে। তো এখানে যদি কোনো ওয়ার্ড পান নতুন ওইটা লিখে ফেলবেন যেটার মিনিং এটা। তো আপনি এখানে যদি সবকিছু সলভ করেন, ধরেন আপনি 501 সেন্টেন্স কমপ্লিশন সলভ করেন, অথবা ধরেন জিআরই বিগ বুকের শূন্যস্থান সলভ করেন বা মেজর টেস্টে শূন্যস্থান করেন, অথবা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো করেন, এখানেই তো আপনি প্রচুর প্রচুর নতুন ওয়ার্ড পাবেন। বুঝতে পারছেন আমার কথাটা? ওইগুলাকে আপনি একটা লিস্ট বানায় ফেলেন না, তাহলেই তো দেখবেন যে আপনার কাছে একই সাথে ওয়ার্ডের মিনিংও জেনে গেছেন, এটাও জানছেন। এরপর আপনি যে মেগোসের 800 বলছেন, 800 আর হচ্ছে আপনার ওয়ার্ড স্মার্টে গিয়ে দেখবেন যে ওই 800 এর মধ্যে প্রায় 750 বা তার উপরেই কমন আছে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। সো ওই ঠিক। লিস্টে যেটা আমরা বলি যে ধরেন এখান থেকে এতগুলা ওয়ার্ড পড়ছে, ওইখান থেকে এতগুলা, তার মানে কি এটা সাম করলে হয়? সাম করলে ওটা আসে। যেমন আপনি দেখবেন যে ব্যারন্স অ্যাসেটিতে প্রায় 2500 ওয়ার্ড আছে, ব্যারন্স অ্যাসেটিতে টোটাল ওয়ার্ড 2500-র মতো আছে। আবার ধরেন আপনি ইয়াতে পড়লেন জিআরই, ধরেন হচ্ছে 333টা পড়লেন। তো এই 333টা আর 25টার মধ্যে 2500কে আপনি কি যোগ করে বলতে পারবেন আমি 2800 ওয়ার্ড শিখছি? আসলে গিয়ে দেখবেন ওই 333-এর প্রত্যেকটাই ওইখানে আছে। সো আপনি নতুন করে যদি 800 ওয়ার্ড শিখতেও যান লিস্ট, ওইখানে গিয়ে দেখবেন আপনি ওয়ার্ড স্মার্টে যা সবই ছিল। বুঝছেন আমার কথাটা? জি জি জি। ওকে। হ্যালো ভাইয়া, হ্যাঁ, শিওর, বলেন। সেন্টেন্স কালেকশন নিয়ে একটা কোশ্চেন ছিল যে জিআরই জিম্যাট রিভিউ যেটা, হুম। ওইটাতে কিছু মানে বেশ কিছু 150 বা 200 আশেপাশে সেন্টেন্স কালেকশন আছে। তো জিমেটের এটা ওগুলা একটু বড়, একটু বড়। হ্যাঁ এবং এবং ওগুলো আইবিএ সলভ টা, করতে সময় লাগে, একটু সময় হ্যাঁ লাগে সলভ করতে আর কি। হ্যাঁ মানে আমি আইবিএ, করতেছিলাম সলভ। আইবিএ এত বড় দেয় না, এটা মনে আচ্ছা, রাখেন। এবং ইস্যুটা হয়েছে কি আমি ওইটাকে সাজেস্ট করি নাই, দেখেন আমি এখানে কিন্তু সাজেস্ট করি নাই, কেন করি হ্যাঁ নাই? আমি কারণ ওই জন্যই বলতেছিলাম আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে ওইটা আপনি সলভ করলে আইবেটটা অনেক সহজ হবে, কিন্তু ওইটা সলভ করা আপনার জন্য অনেক বেশি মানে বার্ডেনসাম হবে। বুঝতে পারছেন? কারণ এবং আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে। তো চিন্তা করলে আসলে আইবিএর গুলো সহজ হয়ে যাবে, কিন্তু আপনি যদি আইবিএর বিবি এবং এমবিএটা আগে করেন তাহলে দেখবেন যে এখানেই তো আপনি প্রায় 30 বছরের বা 30টা মানে ধরেন বিবি এর 15টা বা এমবিএ এর মিনিমাম 15 বছরে আপনি হচ্ছে কোয়েশ্চেনে দেখবেন যে হচ্ছে সেন্টেন্স কারেকশন আছে। সেখান থেকে আপনি হচ্ছে 5টা করেও যদি চিন্তা করেন তাহলে 15-15 30, 30 ইন্টু হচ্ছে 5, তার মানে হচ্ছে 150-র মতো সেন্টেন্স কারেকশন এখান থেকে পড়া হয়ে যায়। সো আপনি অ্যানালাইসিস করেন যে এইটাকে কি কারণে ভুল হয়েছে, এই কারণে ভুল হয়েছে, এটা কি কারণে রাইট হয়েছে, এই কারণে রাইট হয়েছে। এগুলা মাথার মধ্যে রাখেন যে এইরকম ভুল হয় এরকম ভাবে ঠিক করতে হয়, এটা ভুল হয় এরকম ঠিক করতে হয়। এইভাবে যখন আপনি অ্যানালাইসিস করবেন তাহলে আপনার কাছে কিন্তু আলটিমেটলি যেই ভুলগুলা জেনারেলি হয় বা সেন্টেন্স কারেকশনে কারেক্ট করতে হয় ওইগুলাকে আপনার ঠিক করতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? কারণ আপনি আর হচ্ছে জিমেট, হ্যাঁ বলেন। আচ্ছা আপনি শেষ করেন, আমি পরে বলতেছি। হ্যাঁ, জিমেট রিভিউতে যেইগুলো আসে এগুলার আবার হচ্ছে লেভেল ওয়াইজ কিন্তু অনেকগুলো হচ্ছে অনেক হায়ার লেভেলে। দেখা গেছে যে জিমেটে তো আপনার
স্কোর প্রায় 800 এর কাছে 800 তোলা যায়, ঠিক আছে। সো অনেক কোশ্চেন দেখবেন 750 বা 700 এর উপরের লেভেলের। সো ওই কোশ্চেন গুলো তো আপনি জেনারেলি সলভ করে আইবি এর জন্য খুব একটা লাভ হয় না। সো ওই যে লেভেল ওয়াইজ যেহেতু এখানে দেয়া নাই, দ্যাটস ওয়াই আমি ওটা আপনাকে সাজেস্ট করতে পারতেছি না। আচ্ছা। আর ভাইয়া ওই যে সাইকোস কম্পিটিটিভ ভোকাবুলারি বইটা, ওই বইটা আমার মানে পড়া আছে আর কি। তো মানে আমার মানে আর তো মনে হয় না যে ভোকাবুলারি অন্য কিছু না, ধরার দরকার আছে। ভোকাবুলারি যে লিস্টে পড়েন না কেন, আপনি এখন প্র্যাকটিসে যান। প্র্যাকটিসটা বুঝছেন তো কি বললাম? আপনি হ্যাঁ শূন্যস্থান হ্যাঁ সলভ হ্যাঁ, করেন। বুঝছি। মানে জি। আপনাকে এখন ডেফিনেটলি প্র্যাকটিসে যেতেই হবে, কারণ ধরেন আপনি ওয়ার্ড জানেন, আমি যদি জিজ্ঞেস করি এটার মিনিং কি, ঠিক আছে। যেমন আপনাকে ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি ইনিমিক্যাল মানে বলেন, তো INIMSCAL আপনি বললেন যে ভাই এটার মিনিং এটা। এখন ধরেন হুম আপনাকে একটা শূন্যস্থানে ইনিমিক্যাল আসছে, কিন্তু আপনার ধরেন ওইখানে যে কনটেক্সট, মানে ধরেন আপনার পুরো সেন্টেন্সটা পড়ে যে আপনাকে একটু ধরতে হবে যে এইটার অ্যান্সারটা ইনিমিক্যালেই হবে, এটার অ্যান্সার যে অন্য কোনোটা হবে না। হ্যাঁ, যেমন তো দুইটা নেগেটিভ ওয়ার্ড আছে, একটা ধরেন ইনিমিক্যাল আছে আর একটা স্টাবর্ন আছে। এখন হুম। স্টাবর্ন মানে তো হচ্ছে জেদি, আবার ইনিমিক্যাল মানে তো ধরেন শত্রু ভাবাপন্ন অনেকটা মিন করে। হ্যাঁ, তো এখন আপনার ধরেন এই সেন্টেন্সে যেই জিনিসটা বুঝাচ্ছে, এখান থেকে আপনাকে কি বুঝতে হবে তাহলে তাকে কি স্টাবর্ন বলা যায় নাকি ইনিমিক্যাল বলা যায়। মানে আপনার পয়েন্টটা কি ধরতে পারতেছেন আমি কি কারণে বললাম? তার মানে আপনাকে কিন্তু ওই শূন্যস্থানের কনটেক্সট গুলো বুঝতে হবে। ওইটা না বুঝে কখনো কিন্তু আপনি ভোকাবুলারি নিয়ে পরীক্ষা হলে ঢুকে গেলে এখন পারবেন না ইবে। আগে পারা যেত, যখন বলতো যে এটা সিনোনিম কি, ওটার অ্যান্টোনিম কি, অ্যানালজিটা কি, তখন পারা যেত, কিন্তু এখন কিন্তু যায় না। এখন ওয়ার্ডের মিনিং এর চেয়ে আইবিএ এখন বেশি ওয়ার্ডের অ্যাপ্লিকেশন দেখতে চাই। এই কারণেই দেখবেন যে হচ্ছে লিস্ট ধরে পড়ছে কিন্তু পারে নাই পরীক্ষা হল। ধরতে ঠিক পারছেন আছে, আমার কথাটা? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এর পরের পেজটাতে আসি। যদি আপনি, সরি এখানে ভুলে এটা ইংলিশ রয়ে গেছে, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল হবে। যদি অ্যানালিটিক্যালে আপনি কিছু সলভ করতে চান, তাহলে অ্যানালিটিক্যালে আপনি হচ্ছে ডেফিনেটলি সবচেয়ে বেশি যেটা সলভ করতে হয় সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল পাজেল। এটা করতে হচ্ছে জিআরই বিগ বুক থেকে। জিআরই বিগ বুকে আসলে অনেক অ্যানালিটিক্যাল পাজেল, এই কারণে হচ্ছে এখানে কিছু সাজেশন বেসড অ্যানালিটিক্যাল পাজেল সলভ করেন। আমার কাছে একটা সাজেশন করা আছে যে হচ্ছে কোন কোন টেস্টের কোন কোন পাজেল গুলো আপনি সলভ করবেন, যেটা আইবি এর স্ট্যান্ডার্ড এবং আপনার জন্য করা সহজ হবে। আমি ওটা আপনাদের মেইলে ইনশাল্লাহ পাঠিয়ে দিব, অথবা আমাদের গ্রুপে এটা ফাইল সেকশনে পাবেন, আমি আবার হচ্ছে অ্যাড করে দিব। আমাদের গ্রুপের নামটা তো হয়তো অনেকেই জানেন, তারপরে যারা জানেন না, আইবিএমবি প্রিপারেশন মাএস্ট্রো। তো আইবিএমবি প্রিপারেশনের পরে এরকম হাইফেন দিয়ে দেখবেন হচ্ছে মাএস্ট্রো। এই এই গ্রুপটাতে আপনারা অ্যাড হয়ে যাবেন। এটার ফাইল সেকশন অলরেডি পাওয়ার কথা, তারপরে এটা আমি আরেকবার গ্রুপে দিয়ে দিব। আর আপনাদের তো মেইল আছে, মেইলে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। এটা হচ্ছে যে আপনি কি কি জিআরই বিগ বুকের কোন কোন পাজেল গুলো আপনি সলভ করবেন, ঠিক আছে সেটা। এরপর আরেকটা আছে হচ্ছে 200 অ্যানালিটিক্যাল পাজেল পিডিএফ নামে একটা অ্যানালিটিক্যাল পাজেলের পিডিএফ পাবেন। সো আপনি যদি এটাও নেটে সার্চ দেন, সো আপনি এটা পড়লে, আর জেনারেলি এটা না পড়লেও হয়, কিন্তু আপনার মনে হয় যে পাজেলটা আসলে একটু বেশি করে রাখলে ভালো, কারণ দেখা গেছে এখানে সলিড একটা মার্কস এবং সবারই কম বেশি হচ্ছে এখানে ভালো মার্কস থাকে। সো আপনি যদি একটু বেশি পড়েন, দেখা যাবে যে আপনার কনফিডেন্সটা একটু বেশি থাকবে। এরপর আপনার আইবি এর বিবি এর কোশ্চেন আছে, এমবি এর কোশ্চেন আছে, এবং কোনো কোচিং এ যদি মডেল টেস্ট দেন, ওই কোশ্চেন গুলো সহ যদি আপনি হচ্ছে পরীক্ষা হলে বসেন, ডেফিনেটলি আপনি ইনশাল্লাহ পাজেলও পারবেন। এরপর আসেন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এটা আইবিএতে খুবই কম আসে, এটার মানে ইয়াটা খুব কম। যেহেতু ধরেন হচ্ছে আইবিএতে খুব কম আসে, আগে দেখা যেত যে ক্রিটিক্যাল রিজনিং আপনাকে পড়তে বলতো হচ্ছে সবাই এটা আপনি জিমেট ক্লাব থেকে সলভ করেন, অথবা জিমেট রিভিউ বইটা থেকে করেন, বা অফিসিয়াল জিমেট 14th এডিশন থেকে করেন। আসলে এগুলো যাই করেন না কেন, আপনার জন্য ওয়েস্ট অফ টাইম হবে এখন এই মুহূর্তে, ঠিক আছে। আপনার করার দরকার নাই, কারণ ক্রিটিক্যাল রিজনিং যদি আসে 15 মার্কস অ্যানালিটিক্যাল এর মধ্যে দেখবেন পাজেলেই চলে আসছে 10-11, ঠিক আছে। মিনিমাম 10 10 তো মিনিমাম থাকবে, 10-11 মতো। তো আপনি পাজেল দিয়ে আপনি পাস করে যেতে পারেন। তো ক্রিটিক্যাল রিজনিং এর জন্য ধরেন আপনার 1 মাস বা 2 মাস আসবে, তো 1-2 মাসের জন্য আপনি যদি এত এত বই পড়েন, আপনার দরকারটা কি? আপনি তো হচ্ছে লুজার হবেন। তো আপনি এই জন্য ক্রিটিক্যাল রিজনিং শুধু বিবি এবং এমবি এর কোশ্চেন করেন, আর প্রিভিয়াস এর মানে মডেল টেস্ট যেখানে দিবেন ওইখান থেকে একটু বুঝে নেবেন। সো এটা করলেই হবে, জাস্ট একটু বেসিকটা ঠিক করে রাখবেন, তাহলেই হবে। এরপর ডেটা সাফিসিয়েন্সি। ডেটা সাফিসিয়েন্সি সবচেয়ে বেস্ট রিসোর্স হচ্ছে জিমেট ক্লাব। তো জিমেট ক্লাব থেকে ডেটা সাফিসিয়েন্সি বের করে করে সলভ করতে আপনার অনেক সময় লাগতে পারে, 3 মাস হাতে আছে। তো এর তুলনায় হচ্ছে আপনি বিবিএমবিএ করতে পারেন, মডেল টেস্ট করেন, এই দুইটার মাধ্যমে আপনার ডেটা সাফিসিয়েন্সি পারফেক্ট হয়ে যাওয়ার কথা। আর জিমেট ক্লাব থেকে যদি করেন তাহলে আপনি হচ্ছে 650 এর এর নিচের যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন, এগুলো আপনি ডেটা সাফিসিয়েন্সি ওইখান থেকে করতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, আমাদেরও একটা ব্যাচ শুরু হচ্ছে, তো এই ব্যাচটাতে আমরা 5 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। তো এই ব্যাচটা আমাদের ক্লাস রুটিন হচ্ছে স্যাটারডেতে থাকবে হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস, সকাল 9টা থেকে। আর সানডে, টুসডে অ্যান্ড থার্সডে আমাদের 8:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে। সো মোটামুটি এটা 2 ঘন্টা করে ক্লাস টোটাল। আমরা অক্টোবরের 5 তারিখ, এটা আমাদের আসলে শুরু হওয়ার কথা ছিল না, কারণ আমরা লাস্ট যে ব্যাচটা আমরা শুরু করছিলাম ওইটাই আমাদের লাস্ট ব্যাচ হওয়ার কথা, বাট আইবিএ যেহেতু হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার একটু পরে দিছে, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা অক্টোবরের ইয়াতে শুরু করতেছি। তো এই দুইটা ব্যাচে হচ্ছে ক্লাস নিবে হচ্ছে সালিউর রহমান সিলভি ভাই, অনেকে হয়তো বা চিনেন, নাও চিনতে পারেন। অনেক আগে থেকেই হচ্ছে আইবি এর সাথে আপনার অ্যাডমিশনের সাথে উনি অ্যাডেড। সো আইবিএ 52nd ব্যাচ, এবং এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে পেট্রো বাংলায়। আর আমি এই কোর্সটাতে ক্লাস নিব। তো সিলভি ভাই যদি যেই ব্যাচে হচ্ছে ম্যাথ নেয়, এই ব্যাচে আমি জেনারেলি ইংলিশ ক্লাস নেই। সো আমাদের এই ব্যাচটাতে কেউ যদি চান বা আপনার পরিচিত কেউ যদি মনে করে যে এই মুহূর্তে 3 মাসের একটা কোর্স আছে, সেটা শেষ করতে চায় বা পুরা কোর্সটা, তাহলে তারা এনরোল হইতে পারেন। এবং এই টাইমিং এ যদি কারো সমস্যা না হয়, স্যাটারডেতে সকালে, আর হচ্ছে এটা পুরাটাই অনলাইন, সানডে, টুসডে, থার্সডেতে হচ্ছে রাত্রে 8:30টায়। সো এইখানে আমাদের ব্যাচটা সম্পর্কে একটু বলে নিই। আমাদের ব্যাচে হচ্ছে ক্লাস হবে হচ্ছে 42টা। সো আমাদের মোটামুটি হচ্ছে 13 থেকে 13টা না, ঠিক 12টা বা তার চেয়ে কম, 11টার মতো উইক লাগবে। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা এই যে 3 মাস, 3 মাসের মধ্যে আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে এটা ক্লাস শেষ করে দিতে পারবো। তো এটা অনেকটা একটু কাইন্ড অফ ধরতে পারেন যে সপ্তাহে যেহেতু 4টা ক্লাস, একটু অনেকটা প্রেশার হইতে পারে, বাট আসলে শেষ দিকে মোটামুটি দেখা গেছে যে এই ব্যাচগুলো আসলে 4 দিন, কখনো কখনো 5 দিনও ক্লাস নেওয়া লাগতে পারে এই পুরা কোর্সটা শেষ করতে। কিন্তু এখানে 42টা ক্লাসের মধ্যে অনেকগুলো রিভিউ ক্লাস আছে। তো রিভিউ ক্লাস বাদ দিলে আসলে ক্লাস হচ্ছে 32-33টা হচ্ছে বেসিক ক্লাস। সো পরে রিভিউ ক্লাসগুলো আসলে দেখা গেছে এক সপ্তাহে আপনার 5টা 6টা করেও ক্লাস নিলে সমস্যা হবে না তখন। সো এটা শেষ করা যাবে ইনশাল্লাহ। আর মডেল টেস্ট নিব আমরা। সো যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হবেন তারা তো অটোমেটিক মডেল টেস্ট দিতে পারবেন। আর যারা ধরেন ব্যাচে ভর্তি হবেন না, তারা শুধু মডেল টেস্টের জন্য ভর্তি হতে পারবেন। এবং মডেল টেস্টের আমরা কখন শুরু করব, আমাদের হচ্ছে মডেল টেস্ট জেনারেলি হবে হচ্ছে 20টা, এবং এর মধ্যে সাবজেক্ট ফাইনাল হবে হচ্ছে 8টা। 8টা সাবজেক্ট ফাইনাল কিরকম, যেমন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে একটা হবে হচ্ছে অ্যালজেব্রার উপর, ম্যাথের একটা হবে হচ্ছে অ্যারিথমেটিকের উপর, একটা হচ্ছে জিওমেট্রির উপর, এই 3টা সাবজেক্ট ফাইনাল। এরপর হচ্ছে আপনার ইংলিশের একটা হবে হচ্ছে গ্রামার, একটা হচ্ছে আপনার ভোকাবুলারি, এবং আরেকটা হচ্ছে প্যাসেজ, এই 3টা। আর অ্যানালিটিক্যাল ক্ষেত্রে একটা হবে হচ্ছে অ্যানালিটিক্যাল পাজেল, আর একটা হবে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং প্লাস ডেটা সাফিসিয়েন্সি। এই প্রথমে হচ্ছে আমাদের এই 8টা সাবজেক্ট ফাইনাল হবে। এরপর ফাইনাল মডেল টেস্ট হবে হচ্ছে 12টা। এই যে 20টা ক্লাস মডেল টেস্ট হবে, এর মধ্যে হচ্ছে সলভ ক্লাস হবে কয়টা, 6টা। তো কেউ যদি চান শেষ দিকে এখন ব্যাচে ভর্তি হবেন না, শুধু মডেল টেস্ট দিবেন, তাহলে মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবেন যখন আমরা অফার করব তখন। আমরা অফার করব আসলে কখন, আমরা অফার করব হচ্ছে এই যে এরকম এই জায়গাটা দেখেন, সার্কুলার যখন আসবে, তারপর এখানে যেরকম 32 দিন সময় থাকে, তো আমরা এই সার্কুলারটা আসার পরপরই ব্যাচটা অফার করে মোটামুটি আমরা 25 দিনের একটা রুটিন দিব। 25 দিনের রুটিনের, 25 না 26 দিনের একটা রুটিন। এর মধ্যে হচ্ছে 20 দিন হচ্ছে পরীক্ষা আর 6 দিন সলভ ক্লাস, মানে টানা 26 দিনে অ্যাক্টিভিটিস থাকবে। সো এরপরে আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আপনাদের ফিনিশিং এ। ওভারঅল আমাদের এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন্স কোয়েরি কিছু থাকে, সেটা আপনার প্রিপারেশন হইতে পারে, আমাদের ব্যাচ হইতে পারে, আপনাদের যে কোনো কোয়েশ্চেন্স এই আইবি এর প্রিপারেশন রিলেটেড। আমরা আমার একটা রিটেন কোয়েশ্চেন আছে। আচ্ছা, আচ্ছা, আমি কি একজন, এখন হ্যাঁ আপনিই বলেন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে কোর্সেস, যেমন আমি আপনাদের ক্লাসে জয়েন করতে চাচ্ছি, কিন্তু আমার একদমই আইবিএ প্রিপারেশন নিয়ে আগে কোনো আইডিয়া নেই, মানে ইভেন আমার কাছে কোনো বুকস বা কিছুই এখনো নেই। সো হুম। আমি কি প্রিপারেশন নিয়ে আমার পক্ষে পসিবল হবে? And আমি একটা কারেন্টলি একটা জব করতেছি, সো এর সাথে সাথে ক্লাস করে প্রিপারেশন নেওয়াটা কি পসিবল হবে কিনা? একটু টাফ হবে, বাট আসলে ইম্পসিবল বলে কিছু নাই। আপনার হচ্ছে একটু অফিসের বাইরে সময় কেমন দিতে পারেন পড়ার জন্য? আমি হচ্ছে জবটা ছেড়ে দিতে চাচ্ছি, সো আমার অক্টোবর 31st পর্যন্ত আমার ফুল টাইমই জব, মানে আমার হচ্ছে রাতে 8টা 9টা বাজে বাসায় আসতে, হুম। আর হচ্ছে সকালে তো বের হয়ে যাই, তো তারপরে প্রিপারেশনটা নিতে হবে। বাট তারপর আমি নভেম্বর থেকে আমি আর কি এভেলেবল থাকবো আচ্ছা, প্রিপারেশনের জন্য। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ব্যাচে এনরোল হইতে পারেন, কিন্তু এখানে আপনাকে এর এই ক্লাসগুলোর বাইরে 2টা বুক অ্যাটলিস্ট অক্টোবরে শেষ করার চেষ্টা করতে হবে। একটা হচ্ছে আপনি চেষ্টা করবেন হচ্ছে ক্লিফটোফেল পুরোটা শেষ করতে।
আর আরেকটা হচ্ছে আপনি অ্যানালিটিক্যাল পাজেল, অ্যাটলিস্ট হচ্ছে অ্যানালিটিক্যাল পাজেলটা জিআরই বিগ বুক থেকে না করে আপনি 200 অ্যানালিটিক্যাল পাজেল থেকে হইলো এইটা একটু হুম করে রাখেন, বা প্রিভিয়াস এর কোশ্চেন থেকে, মানে যে কোনো একটা থেকে অ্যাটলিস্ট আপনি অ্যানালিটিক্যাল পাজেলটা করেন আর হচ্ছে ক্লিপস্টোবেল করেন, কারণ এই দুইটা অ্যাটলিস্ট আপনাকে 10 মার্কস আর 10 মার্কস মানে প্রায় 20 মার্কসের একটা প্রিপারেশন দিবে। এবং আপনি যদি নিজে থেকে এই কাজটা আগায় রাখতে পারেন তাহলে আপনার 20 মার্কসের প্রিপারেশন আপনি অন্যদের থেকে আগায় যাবেন। বুঝতে পারছেন? এরপর আমাদের কোর্স শেষ হওয়ার পরে যখন মডেল টেস্ট দিবেন ওইখান থেকে আপনি ইমপ্রুভ গুলা করা শুরু করবেন। সো মডেল টেস্টটা আমি বলি যে খুবই ইম্পর্টেন্ট, কেউ প্রিপারেশন নেক আর না নেক, ফিনিশিং আইবিএতে পরীক্ষা দিতে চাই, সো মডেল টেস্টে ডেফিনেটলি ইয়ে হবে। সো আপনি যদি ব্যাচে কন্টিনিউ করতে চান আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ শুরুর দিকে দেখা গেছে বেসিক ডেভেলপমেন্ট ক্লাস, তো মানে শুরুর দিকের ক্লাসগুলা তে আপনার ক্যাচ করা। আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করার আমি ট্রাই করবো, ক্লাসগুলো সবগুলো ক্লাস যাতে আমাদের আবার সব রেকর্ডিংও দেওয়া হয়, তো সো ওইটাতে সমস্যা হওয়ার কথা না যদি আপনি এটা বেশি না জমায় রাখেন। ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসেসে কি আপনারা প্রত্যেকটা এরকম এখন যে আজকে যেরকম বললেন যে টপিক ওয়াইজ ভাবে ভাগ করে, ওভাবে কি টপিক ওয়াইজ ক্লাসেস হবেন তারপর প্র্যাকটিস হবে, এরকম ভাবে হ্যাঁ, আমাদের ক্লাসগুলো কেমন আমাদের হবে একটু জানতে পিডিএফ চাচ্ছি। পিডিএফ দেওয়া হবে প্রতি ক্লাসে হচ্ছে কিছু টপিকের উপর হচ্ছে ক্লাস হবে। ওই টপিক বেসড হচ্ছে আপনার ক্লাস হওয়ার পরে ওইটার উপর হোম অ্যাসাইনমেন্টও থাকবে কিছু, মানে 25টার মতো কোয়েশ্চেন। ওই হোম অ্যাসাইনমেন্ট গুলো আপনারা বাসায় করবেন, করার পরে আমরা অ্যান্সার দিয়ে দিব। হোম অ্যাসাইনমেন্টে যে অ্যান্সার গুলো মিলবে না ওইগুলা নিয়ে হচ্ছে আরেকটা রিভিউ ক্লাস হবে। তার মানে হচ্ছে মোটামুটি ম্যাথে ধরেন হচ্ছে ফার্স্ট লেকচার, এখানে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি 25টার মতো কোয়েশ্চেন সলভ করা হবে। তারপরে হচ্ছে 25টা হোম অ্যাসাইনমেন্ট থাকবে, এটা আপনি বাসায় করবেন এবং আমরা অ্যান্সার দিয়ে দিব। সেকেন্ড লেকচার 25টার মতো কোয়েশ্চেন থাকবে এবং এখানে আপনাকে কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি 25টা কোয়েশ্চেন সলভ করানো হবে। 25টা হোম অ্যাসাইনমেন্ট থাকবে যেটা অ্যান্সার দিয়ে দেওয়া হবে। এবং থার্ড কোয়েশ্চেনেও সেম। এবং যখন ফোর্থ ক্লাসটা হবে, ফোর্থ ক্লাসে এসে আপনার আসলে নতুন লেকচার শিট না দিয়ে এই 1 2 3 এর উপর যে এই যে হোম অ্যাসাইনমেন্টে যে টোটাল 75টা ম্যাথ দেওয়া হয়েছে অ্যান্সার, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে এখানে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো প্লাস আপনার এই 75টা যেটা ক্লাসে করানো হয়েছে এখানেও যদি কোনো সমস্যা থাকে সেটার উপর একটা রিভিউ ক্লাস হবে। তো এই যে রিভিউ ক্লাসগুলো যখন আপনারা করবেন, এই রিভিউ ক্লাস করার সময় যদি আপনি মেন্টরসের কোয়েশ্চেন ব্যাংক বা প্রিভিয়াস এর কোয়েশ্চেন থেকে এই রিলেটেড আরেকটু করতে থাকেন তাহলে আপনার প্রিপারেশনটা তখন পারফেক্ট হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি, থ্যাংক ইউ। ওকে, এরপরে রিটেন নিয়ে কিছু বললে একটু ভালো হতো। আচ্ছা, রিটেনের প্রথমত যেটা ইস্যু যে রিটেনে আপনাকে অবশ্যই পাস করতে হবে। এখন আইবি এর ক্ষেত্রে কি হয়, আইবি এর ক্ষেত্রে গত আমি 2টা ইনটেক ধরেই বলতেছি আইবি এর আসলে রিটেনে টপিক ইম্পর্টেন্ট না, কোনো টপিক ইম্পর্টেন্ট না আইবি এর জন্য। কেন না? কারণ আইবিএ এটা জবের পরীক্ষার কোশ্চেন করতেছে না যে আপনাকে জেনারেল নলেজ অথবা ডেটা বা ইনফরমেশন আপনি জানেন কিনা সেটা দেখবে। সো আইবিএ রিটেনটা ইনফরমেটিভ না হয়ে জেনারেলি এইটা হয় হচ্ছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভটা কিরকম? যেমন ধরেন হচ্ছে আপনাকে বললো যে স্টুডেন্ট মুভমেন্ট এইটা কি আসলে সবসময় পজিটিভ বিষয় নিয়ে আসে নাকি অনেক সময় এটা এক ধরনের নেগেটিভও ক্রিয়েট করে, আপনার কাছে কি মনে হয়? সেই যে ধরেন আপনার এই কথাটা বলছে, আপনি কিন্তু এখানে জাস্ট কবে স্টুডেন্ট মুভমেন্ট বাংলাদেশে হয়েছিল, কতজন মারা গেছিল, কে কে লিড দিছিল, এগুলো জানতে আইবি এই কোশ্চেনটা করে নাই। আইবি এই কোশ্চেনটা করছে হচ্ছে আপনার লেখার কোয়ালিটি জাজ করার জন্য, যে আপনি কিছু লজিক দিবেন এবং এই লজিকটা দেওয়ার সময় যেহেতু আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যেন না হয়, স্পেলিং মিস্টেক যেন না হয়, এবং আপনার যেন হচ্ছে এই যে যা জানতে চাইছে এই টু দা পয়েন্টে যদি আপনি অ্যান্সার করতে পারেন, টু দা পয়েন্টে যদি আপনি অ্যান্সার করেন তাহলেই দেখবেন হচ্ছে এখান থেকে মার্কস চলে আসবে। সো এই কারণে কোনো অনেক ডেটা ইনফরমেশন দিতে হবে এরকম কোনো টপিক আইবিএ জেনারেলি দেয় নাই। এই কারণে যে কাজটা করতে পারেন, বিবিএর কোয়েশ্চেন এমবিএ এর কোয়েশ্চেন পুরোটা সলভ করেন, এবং পুরো কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন কোনো জায়গায় এমন কোনো টপিক আসবে না যে এই টপিকটাতে আপনাকে অনেক ডেটা দিতে হয়েছে, অনেক ইনফরমেশন দিতে হয়েছে, আপনি চেক করে দেখতে পারেন। ভাই এটা অনেকটা আর্গুমেন্টেটিভ রাইটিং এর মতো। হ্যাঁ, অনেকটা আর্গুমেন্টেটিভ রাইটিং, মানে এখানে আপনি লজিক হচ্ছে শো করতে হয়, মানে ডেটা বা ইনফরমেশনের তুলনায়। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন্স কোয়েরি কিছু আছে? কোর্স ফি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের কোর্স ফি নাকি আইবি এর? আইবি এরটা তো বলেই দিছি। না, আপনাদের আমাদের কোর্স। কোর্স ফি হচ্ছে এখন হচ্ছে আপনার 7000 এই মুহূর্তে। 7000 হচ্ছে আপনার এই 42টা ক্লাস, 20টা মডেল টেস্ট এবং লাস্টে যদি রিটেনে টিকেন ভাইবা পর্যন্ত, মানে ভাইবার জন্য আমরা কিছু ইয়া নিব, এটা পুরাটাই মানে 7000 টাকার মধ্যেই আপনার ক্লাস, মডেল টেস্ট এবং
মডেল ভাইবা তো এমনিতে যারা টিকে সবার জন্য আমাদের থাকে, তো একদম পুরা আইবি এর পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত 7th। অ্যানালিটিক্যাল অংশের জন্য যা যা পড়ানো হয়েছে, মানে যা যা সাজেস্ট করা হয়েছে ওইগুলো কি আবার একটু দেওয়া যাবে? অ্যানালিটিক্যালের জন্য জি, মানে আমি ইয়াটা করতে পারি না আর কি, নোট করতে পারি না যে কি কি পড়তে হবে। আমি আপনাদের স্লাইড পাঠিয়ে দিব, স্লাইড দেখলেই হবে না? এই যে জি এখানে। জি হ্যাঁ, জিআরই বিগ বুক থেকে পাজেল করবেন, এবং এই পাজেলটা কিন্তু সব করার দরকার নেই, কারণ 27টা টেস্ট, প্রত্যেকটার 2টা করে সেকশন, মানে 54টা সেকশনে আপনার পাজেল, প্রত্যেকটাতে ধরেন আবার 4টার মতো পাজেল। তো এখানেই তো আপনার হচ্ছে প্রায় 4টা না তো 5টার মতো পাজেল, তার মানে আপনার প্রায় 250-র মতো পাজেল সলভ করতে হবে। তো এত কিছু আপনি আসলে করতে পারবেন না। আর জিআরই বিগ বুকের একটা ড্রব্যাক কি, সেটা এখানে শুধু অ্যান্সার দেওয়া আছে, কোনো এক্সপ্লেনেশন দেওয়া নাই। যেহেতু এক্সপ্লেনেশন দেওয়া নাই, আপনি তো পাজেলই বুঝবেন না যদি আপনি পাজেলের ক্লাস শুরুতে না করেন। এই কারণে এটার তুলনায় এটা বেটার চয়েস হবে শুরুর দিকে, কারণ এখানে আপনার এক্সপ্লেনেশন দেয়া আছে। সবচেয়ে বেস্ট চয়েস তো এটা, বিবি এবং এমবি এর কোশ্চেন। ঠিক আছে, এখানে ধরেন একদম এক্সপ্লেনেশন সহই পাবেন। মেন্টরসের গাইড বইটা নিতে পারেন, তাহলে পেয়ে যাবেন সবকিছু। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো আমার একটা কোয়েশ্চেন্স কথা করে আছে। কিছু? হ্যাঁ বলেন। এই কোশ্চেন গুলা বিবি এবং এমবি এর যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলা কি আমরা মেন্টর সেটটা কিনবো নাকি অনেকগুলাই আছে, মানে অ্যাভেলেবল কোনগুলো আসলে? আইবিএ বিবিএ এর একটা বই আছে, একটা কোশ্চেন ব্যাংক আছে হচ্ছে সাইফোর্সের। আবার ধরেন হচ্ছে আইবিএর বিবিএর পুরা একটা গাইড বই আছে হচ্ছে, বা প্রিভিয়াস এর কোশ্চেন আছে হচ্ছে মেন্টরসের। মেন্টরসেরটা একটু বেটার। এখানে লাস্ট কোন ইয়ার পর্যন্ত আছে? কোন ইয়ার পর্যন্ত লাস্ট যে আমাদের? পর্যন্ত হচ্ছে আপনি 18-19 পর্যন্ত পাবেন, তো এরপরে পাবেন না, কারণ এরপরে আসলে আইবিএ কোশ্চেন শেয়ার করে নাই। তো এর এরপরে আগে পার্শিয়ালি মানে কিছু পাবেন। শুরুর দিকে, শুরুর শুরুর দিকে দিকে, মানে একদম শুরু। শুরু তো আপনি প্রায় 2001 সাল থেকে পাবেন, মানে আচ্ছা আচ্ছা, মোটামুটি 20 আমরা ওই বছরের সাল কোশ্চেন থেকেই এরকম সলভ সলভ করবো আর কি। সলভ করবেন, কিন্তু ধরেন হচ্ছে এখানে আবার টপিক গুলো একটু বুঝে সলভ করতে হবে। বুঝে বলতে কি, যেমন ধরেন ওই যে যেটা বললাম যে আগে এক সময় সিনোনিম আসতো, অ্যান্টিনিম আসতো, তারপর ধরেন আপনার অ্যানালজি আসতো। এখন যদি ওইগুলা কোশ্চেন দেখে আমাকে বলেন যে ভাই ওইগুলা কোত্থেকে সলভ করবো, তো ওইগুলো আসলে এখন সলভ করার দরকার নাই, কারণ ওইগুলো তখন আসতো। তো আপনি এখন এই যে কোশ্চেনের স্কুলটা দেখবেন যে এখন কি কি টাইপের কোশ্চেন আসতেছে, ওই টাইপের কোশ্চেন গুলো যদি 2001-এও আসে থাকে, তারপরেও আপনি সলভ করবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, বুঝতে পারছি। জি জি, ঠিক আছে, thank you। ওকে, আর কোনো কোশ্চেন কোয়েরি কারো আছে? ভাইয়া আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমার কিছু কোশ্চেন হ্যাঁ ছিল, আমরা আপনি, ক্লাসের বাইরে করবো। হ্যাঁ ক্লাসের বাইরে যদি ইয়া করেন, এটা সবাই নোট করেও রাখতে পারে, এটা কোচিং রিলেটেড ইয়ার জন্য আমি রাখছি। এটা এই ফোনটা আমি ইউজ করি। আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তো যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে সবচেয়ে ভালো হয়। অনেক সময় দেখা গেছে যে ক্লাসে থাকলে বা অন্য কোথাও থাকলে ফোন রিসিভ করা টাফ হয়ে যায়। সো ভয়েস মেসেজও পাঠিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে, যদি মনে করেন যে টাইপ করতে সমস্যা হয়। আমি পরে এটা রিপ্লাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, 0733689207, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এটা ওভারঅল হচ্ছে কোচিং এরও নাম্বার, এবং এই নাম্বারটা আমার কাছেই থাকে। সো আপনি এখানে আমাকে ফোন দিলেই পাবেন, বা ধরেন হোয়াটসঅ্যাপ করলেও পাবেন, সমস্যা নেই। আর আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপেও থাকবেন। আমরা ওই গ্রুপে এই যে অ্যানালিটিক্যালের যে পাজেলের যে শিটটা, মানে যেটা সাজেশন জিআরই বিগ বুক থেকে, ওইটা আমরা একটু পরে গ্রুপে আপলোড করে দিব। সো ওই গ্রুপটাতে থেকে ওই শিটটা ধরেও আপনি জিআরই বিগ বুকটা করতে পারেন যদি এটা পারেন। তবে আমার সাজেশন হচ্ছে জিআরই বিগ বুকের আগেও আপনি যদি 200 অ্যানালিটিক্যাল পাজেলের পিডিএফটা সলভ করেন, এটা বেটার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন্স কোয়েরি কিছু আছে? না থাকলে শেষ করব। ভাইয়া 200 পাজেল ওটা কি সবগুলো করতে হবে? 200 অ্যানালিটিক্যাল পাজেল সব না করলেও সমস্যা নাই, কিন্তু ওইখানের প্লাস পয়েন্ট হচ্ছে ওইটা আপনার সলিউশন সহ আছে, এক্সপ্লেনেশন সহ। সো আপনি দেখবেন ওইটা করে আপনি যখন এক্সপ্লেনেশন দেখতেছেন আপনার বুঝতে সুবিধা হচ্ছে। সো সেই হিসাবে একটা ইয়াতে গিয়ে আপনি দেখবেন শেষও করে ফেলতে পারবেন চাইলে। আর এখানে 200 পাজেল মানে কিন্তু আপনার আপনি জিআরই বিগ বুক না করলেও হয়ে যায়। বুঝতে পারছেন, মানে এগুলো অল্টারনেটিভ সোর্স। ভাইয়া আপনাদের ক্লাস কবে শুরু হবে? কি হয়ে গেছে? নেক্সট ব্যাচের হ্যাঁ, 5 তারিখ, 5 তারিখ, অক্টোবরের 5 তারিখ। ঠিক আছে। এখনো সময় আছে। আমরা হচ্ছে 5 তারিখে শুরু করে ইনশাল্লাহ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2 মাসের মধ্যেই ক্লাস শেষ করে দেওয়ার প্ল্যান আছে, কারণ
আটটা বা 8 উইক না, তো আমরা 2 মাস অ্যারাউন্ড 9টা উইক পাবো। তো 9টা উইকে আসলে 9 × 4 যদি চিন্তা করেন, 4 নং 36টা ক্লাস হয়। তো আমাদের 6টা ক্লাসের মতো ডেফিসিট থাকে, ওইটা আমরা হচ্ছে শেষ দিকে গিয়ে একটু আরো কিছু এক্সট্রা ক্লাস দিয়ে কভার করে দিব আর কি। So আমাদের ক্লাসটা আসলে নভেম্বরে 2 মাসের চেয়ে একটু বেশি ক্লাস হবে, আর তারপরে মডেল টেস্ট হয়ে যাবে। কারণ আপনাদের ব্যাচটা হচ্ছে একদম, আমি বলতে পারেন যে কাইন্ড অফ কি বলা যায়, মানে লং রেসের ঘোড়া যে এরকম না, মানে এটা কাইন্ড অফ আপনি বলতে পারেন যে আপনি যদি এই 3টা মাস একটু ইফোর্ট দিতে পারেন এবং ফিনিশিং এ দেখা যাবে অনেক আগের প্রিপারেশন যারা নিচ্ছে তাদের চেয়ে আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে যদি আপনি মানে ফ্লোটা ধরে রাখতে পারেন। ঠিক আছে, কারণ ফ্লোটা ধরে রাখতে পারে না অনেকে, দেখা গেছে 5 মাস 6 মাস ধরে পড়তেছে, তারা প্রথমে 1-2 মাস সিরিয়াস থাকে, এরপরে আর থাকে না। তো আপনারা 3 মাস সিরিয়াস থাকলেই হয়ে যাবে। ঠিক আছে তাহলে, আর তাহলে এই পর্যন্তই রাখি, নাকি আর কোনো কোশ্চেন্স আছে? ওকে, যেহেতু নাই তাহলে এই পর্যন্ত থাকুক, পরে আবার ইনশাল্লাহ কথা হবে। আর মডেল টেস্টের কোর্স ফি, ও আচ্ছা সরি, টপিক গুলার নাম দেয়া যাবে? ওইটা তো আমি পাঠাবোই। আর মডেল টেস্টের ফিটা, হ্যাঁ রিটেন আলাদা পাস করতে আমি ইয়াগুলো দেখি না, স্লাইড গুলো মেইলে দিলে ভালো হয়, মেইলে দিব সবাইকে ইনশাল্লাহ। বিবি এবং এমবিএর, হ্যাঁ বিবি এবং এমবিএর 2টা কোয়েশ্চেনই সলভ করে, বিবি এবং এমবিএ 2টার কোয়েশ্চেনই সলভ করেন। আর মডেল টেস্টের কোর্স ফি জেনারেলি 2000-এর মতো হওয়ার কথা। ঠিক আছে, অনলাইনে একটা আর অফলাইনেও আমরা নিব। মডেল টেস্ট আমাদের অফলাইন শুধুমাত্র মালিবাগে, মালিবাগে একটা ব্যাচও চলতেছে। সো ওইটা শুক্র শনিবার ক্লাস থাকে, আমি শনিবারে ক্লাস নেই। কেউ যদি মনে করেন যে এসে দেখা করবেন বা কথা বলবেন ফেস টু ফেস, তাহলে হচ্ছে স্যাটারডেতে আমার তো নাম্বার দিছি, হোয়াটসঅ্যাপে নক দিয়ে চলে আসবেন। আমার ক্লাস শিডিউল থাকে বিকালে ওইখানে। তো মালিবাগেও মডেল টেস্টও দিতে পারবেন, আর অনলাইনে তো পারবেন ইনশাল্লাহ। ভাইয়া ওকে, আপনার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আরেকবার দেওয়া যাবে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01733689207। অথবা আপনারা দেখবেন যে আপনাদের ইমেইলে আমি একটা মোবাইল নাম্বার দিছি, ওইটাই সেই নাম্বার। ইমেইলটা চেক করেন, তাহলেই পাবেন। আর ভাইয়া বুক লিস্টটা কি দেওয়া যাবে, যে বুকগুলো মানে কোন কোন বুকগুলো পারচেজ করতে হবে আমাদের এখন? এইখানে যেটা দিছি সেগুলোর বাইরে আপাতত লাগবে না। এই যে ম্যাথের ক্ষেত্রে ধরেন হয় ইদার আপনি মেন্টরসের কুইশন ব্যাংকটাই কিনেন আপাতত, অথবা সাইফোর্সের। কিন্তু এই মুহূর্তে 3 মাস আগে যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে সাইফোর্স কেনার দরকার নেই, মেন্টরসের কুইশন ব্যাংক নেন। আর আগারওয়ালের বইটা কিনে রাখতে পারেন, এটা পুরাতন বই কিনলেও সমস্যা নেই, এটাতে আসলে নতুন পুরাতন বলে কিছু নাই। পারলে একটু পুরাতন কিনেন, আপনার এত টাকা ইনভেস্ট করার দরকার নাই। মেন্টরসের কুইশন ব্যাংকটা চেষ্টা করবেন 24-এর না 23-এর কুইশনটাও যদি পান নিয়ে নেন, 24-এরটা মনে হয় এখনো আসে নাই। ক্লিপস্টোফেল হচ্ছে আপনি পুরাতন কিনেন কোনো সমস্যা নাই, ক্লিপস্টোফেলে আসলে ভিতরে কোনো চেঞ্জ হয় না। আর এইটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট বোর্ডের বইটা কিনতে পারেন, এটারও কোনো এডিশনের চেঞ্জের নাই, আপনি চাইলে পুরাতন কিনতে পারেন। জিআরই বিগ বুক সেম, পুরাতন কিনের সমস্যা নাই। আর এটা তো পিডিএফ। ঠিক আছে, সো আপনার বই আসলে 1টা 2টা 3টা 4টা 5টা লাগতেছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এই 5টার কোনোটাই যদি না কিনেন, আপনাকে যে বইটা কিনতে হবে যেটাতে অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংক আছে। তার মানে আইবিএ বিবিএ একটা কোশ্চেন ব্যাংক আছে সাইফোর্সের, আর আইবি এর এমবি এর একটা মানে এমবি এর গাইড বইটা মেইনলি সেটা আছে হচ্ছে আপনার মেন্টরসের। এই গাইড বই হচ্ছে প্রিভিয়াস এর সব কোশ্চেন আছে, সো আপনাকে এইটা অ্যাটলিস্ট শেষ করতে হবে, প্রিভিয়াস এর কোশ্চেন আপনাকে লাগবেই। সো এই 2টা অ্যাটলিস্ট আপনাকে রাখতে হবে। ঠিক আছে, এরপরে বাকিগুলো যা এখানে দেখাইছি তার মধ্যে হচ্ছে আপনি ক্লিপস্টোভেল মোটামুটি ধরতে পারেন মাস্ট। জিআরই বিগ বুক তো হচ্ছে অপশনাল বলছে, কারণ আপনি 200 আইডেন্টিক্যাল পাজল যদি সলভ করতে পারেন, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে পারেন বিবিএমবি, তাহলে জিআরই বিগ বুক না করলেও হয়, বুঝতে পারছেন? সো এটা মাস্ট না। সো মাস্টের হিসাব করলে মেন্টরসের কোশ্চেন ব্যাংক, ক্লিপস্টোফেল, আর হচ্ছে ভোকেবসের জন্য ওয়ার্ডসমার্টটা রাখতে পারেন, এই 3টা। আর এর পাশাপাশি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই 3টারও আগে থাকবে, সেটা হচ্ছে আইবি এর বিবিএ এবং এমবিএ এর হচ্ছে কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর। মালিবাগে কি অফলাইন বেস? হ্যাঁ অফলাইন ব্যাচ, এটা শুক্র শনিবারে ক্লাস হয় বিকালে। আচ্ছা আচ্ছা। আর মালিবাগে আমরা মডেল টেস্ট নিব হচ্ছে প্যারালালি, যখন হচ্ছে অনলাইনে মডেল টেস্ট নিব তখন মালিবাগেও মডেল টেস্ট নেওয়া হবে। এটা মালিবাগের কোন জায়গায় ভাইয়া? এটা মালিবাগ মোড়ে হচ্ছে হোসাব টাওয়ারের পাশে। এটা দেখবেন যে একটা কনফিডেন্সের বিল্ডিং আছে, বিসিএস কনফিডেন্স এবং ওরাকল, ওই বিল্ডিং এ। জি জি। আচ্ছা।
থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন্স কোয়েরি আছে কারো? তাহলে এখানে শেষ করি নাকি? ওকে, জি ভাই। থ্যাংক ইউ। পরে আবার কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।